হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ স্যার। আজকে তোমাদের কম্প্যাকশন কনসলিডেশন সেটেলমেন্ট এই চ্যাপ্টারটা, ইনিশিয়ালি এই চ্যাপ্টারটা, এটাই বড় চ্যাপ্টার, এটার রিভিশন ক্লাস। ঠিক আছে, দেখো, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসির ব্যাচে, তোমাদের ব্যাচে রিভিশন ক্লাসগুলো এখন থেকে মূল টপিকটা মানে কতটুকুন জিস্ট তোমাকে মনে রাখতেই হবে পরীক্ষা হলে অ্যান্সার করতে গেলে, যেরকমভাবে মোর সার্কেলটা তোমাদের করে দিয়েছিলাম, ঠিক আছে, সেইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার করে দেবো। তাহলে একটা জিনিস চিন্তা করো, ঠিক আছে, একটা জিনিস চিন্তা করো, যে ধরো তুমি একটা বাড়ি তৈরি করবে, কনসলিডেশন চ্যাপ্টারটা প্রয়োজনীয়তাটা কোথায়? ঠিক আছে, তুমি একটা বাড়ি তৈরি করবে, ঠিক আছে, এবার তোমাকে বলা হলো যে এই পার্টিকুলার সয়েলের ওপর আপনি, এখনো জয়েন করে যাচ্ছে, গল্পটা শুরুই করতে পারছি না, যেই পার্টিকুলার সয়েলের ওপর আপনি এই বাড়িটা তৈরি করবেন, ঠিক আছে, সেই সয়েলের ডিগ্রি অফ কনসলিডেশন যদি 50% হয়, তবে আপনি বাড়িটার কাজ শুরু করতে পারবেন। ঠিক আছে, সয়েলের ডেটা অ্যানালাইসিস করে এটা বলে দিল। তাহলে ডিগ্রি অফ কনসলিডেশন কত বলা হলো তোমাকে? 50% হলে, ঠিক আছে, তুমি বাড়ির কাজে হাত দিতে পারবে। বা ডিগ্রি অফ প্রাইমারি কনসলিডেশন, আরও একদম স্পেসিফিকভাবে বলতে গেলে, ডিগ্রি অফ প্রাইমারি কনসলিডেশন যদি 50% হয়, বাড়ির কাজে হাত দিতে পারবে। ঠিক আছে, ভালো কথা। তাহলে তুমি বুঝে গেলে যে আমার যদি এই পার্টিকুলার বাড়িটার ডিগ্রি অফ প্রাইমারি কনসলিডেশন 50% হয়, তাহলে আমি আমার বাড়ির কাজে হাত দেব। এবার প্রশ্ন হচ্ছে, এবার প্রশ্ন যে এই যে আপনি একটা কথা বলে দিলেন যে প্রাইমারি ডিগ্রি অফ কনসলিডেশন যদি 50% হয়, তাহলে বাড়ির কাজে হাত দিতে পারবেন। তাহলে কোথার থেকে বুঝবো, কি ফর্মুলা আছে যে আমার বাড়ির প্রাইমারি ডিগ্রি অফ কনসলিডেশন 50% হওয়ার? ঠিক আছে, এর তিনটে ফর্মুলা আছে। কি কি ফর্মুলা? প্রথম ফর্মুলা, আমরা প্রাইমারি ডিগ্রি অফ কনসলিডেশনকে ইউ, ক্যাপিটাল ইউ পার্সেন্টেজ দিয়ে ডিফাইন করি। ঠিক আছে, এর তিনটে ফর্মুলার প্রথমটা হচ্ছে ডেল স্মল এইচ ডিভাইডেড বাই ডেল ক্যাপিটাল এইচ ইন্টু 100। 100% আনার জন্য 100 দিয়ে গুণ করলাম, এটা প্রথম ফর্মুলা। আচ্ছা, ডেল স্মল এইচটা কি? ডেল স্মল এইচ হচ্ছে, ধরো একটা স্পেসিফিক সেই পার্টিকুলার সয়েলটার তো ল্যাবে টেস্ট করা হয়েছে। ধরো তুমি চাচ্ছ 5 বছর পর, 5 বছর না 6 মাস পর, 5 বছরকে জমি ফেলে রাখে, ঠিক আছে, তুমি জমিটা কিনলে 6 মাস পর তুমি বাড়ির কাজে হাত দেবে। তাহলে 6 মাসে কতটা তার ডিগ্রি অফ কনসলিডেশন হয়েছে? ঠিক আছে, যতটা ডিগ্রি অফ কনসলিডেশন হবে, ততটা কি হবে, তোমার এক্সেস পোর ওয়াটার বাইরে বেরিয়ে যাবে, এক্সেস পোর ওয়াটার প্রেশার, ঠিক ততটা সেটেলমেন্ট হবে। এবার তুই আমাকে বলতে পারো তো, যে ডেল এইচ আপনি বলছেন, তাহলে ডেল এইচ মানে তো সেটেলমেন্ট, তাহলে সেটেলমেন্টটাকে কিভাবে রিলেট করলাম সেটা ক্লিয়ার হলো। ডেল এইচ ডিভাইডেড বাই ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচটা কি? টোটাল সয়েলটার, ঠিক আছে, প্রাইমারি কনসলিডেশন হতে ধরো সে 3 বছর সময় লাগে, তাহলে টোটাল প্রাইমারি কনসলিডেশন হতে কতটা সেটেলমেন্ট, সেটা হচ্ছে ক্যাপিটাল ডেল এইচ। বোঝা গেল? ঠিক আছে, ডিগ্রি অফ কনসলিডেশন যে আমি 50% বললাম, সেই 50%টা ক্যালকুলেট কি করে করব? তাহলে ডেল স্মল এইচ ডিভাইডেড বাই ডেল ক্যাপিটাল এইচ ইন্টু 100, এটা প্রথম ফর্মুলা। তুমি সেটেলমেন্টের সাহায্যে, ঠিক আছে, ডিগ্রি অফ কনসলিডেশন বের করতে পারো। দ্বিতীয় ফর্মুলা কি? তুমি ভয়েড রেশিওর সাহায্যে ডিগ্রি অফ কনসলিডেশন বের করতে পারো। স্যার কিভাবে ভয়েড রেশিওর সাহায্যে বের করব? আইডির ফর্মুলাটা তো সবাই জানো, ইম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ইম্যাক্স মাইনাস ইমিন, এটা তো একদম ঝরঝরা মুখস্থ, ইন্টু 100। আচ্ছা, ই ম্যাক্স কি? ইম্যাক্স মানে হচ্ছে তোমার যেটা ভয়েড রেশিও ম্যাক্সিমাম রয়েছে। ভয়েড রেশিও কখন ম্যাক্সিমাম থাকে? ইনিশিয়াল ভয়েড রেশিও, তখন ভয়েড রেশিও ম্যাক্সিমাম থাকে। ইম্যাক্স মাইনাস ই, ই মানে কি তোমার, ই মানে যে কোনো একটা টাইমে, ঠিক আছে, আমি যে এক্সপেরিমেন্টটা করছি যে কোনো একটা ফেজে তার ভয়েড রেশিও, ইম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ইম্যাক্স মাইনাস ইমিন। তাহলে ইম্যাক্সটা হচ্ছে ইনিশিয়াল ভয়েড রেশিও শুনলে, আর ইমিনটা কি? ইমিনটা হচ্ছে ফাইনাল ভয়েড রেশিও। ঠিক আছে, ধরো 10 বছর টোটাল
সেটেলমেন্ট হতে সময় লাগে, তাহলে 10 বছর পরে ভয়েড রেশিও হচ্ছে ইমিন, তাহলে ইম্যাক্স মাইনাস ই ডিভাইড বাই ইম্যাক্স মাইনাস ইমিন ইন্টু 100%। এইভাবে তুমি ডিগ্রি অফ কনসলিডেশনটা বের করে নিলে ই পার্সেন্টেজ। আরেকটা কি উপায় আছে বলেছি, তিনটে ফর্মুলা। আরেকটা ইউ ইনিশিয়াল মাইনাস, একটু চিন্তা করে নি, ঠিক আছে, ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ডিভাইডেড বাই ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল ইন্টু 100%। আচ্ছা ইনিশিয়াল, ঠিক আছে, ইউ ইনিশিয়াল বললাম, ইউ আমি সবটা লিখে দেবো, যেগুলো মুখে বলছি প্রত্যেকটা নোট ডাউন করে নেবো। আগে তুমি রিলেট করো, আমার যে মৌখিক ভাষণ সেটা তুমি বুঝতে পারছো কিনা, এটা যদি তুমি বুঝতে পারো, কারণ এগুলো ডিটেলসে ক্লাসে পড়ানো হয়েছে, ঠিক আছে। আজকে যেভাবে পড়াবো এইভাবেই পরীক্ষার হলে মনে রাখতে হবে, তা না হলে তুমি কোশ্চেন করতে চিন্তা করতে পারবে না কোন জায়গা দিয়ে রিলেট করবো কোশ্চেনগুলোকে। এবার আমি কি করে চিন্তা করেছি, আমি তো অনেক কোশ্চেন করেছি তোমাদের পড়াতে গিয়ে, ঠিক আছে, ইঞ্জিন সার্ভিস গেটের প্রশ্ন করেছি, গুপ্তার প্রশ্ন করেছি, থিওরি বিভিন্ন বই থেকে পড়েছি, তারপরে এই জায়গাটাকে রিলেট করেছি, ঠিক আছে। তাহলে ইউ ইনিশিয়াল মানে কি, ইউ ইনিশিয়াল মানে ইনিশিয়ালি মানে টাইম যখন জিরো, ঠিক আছে, অ্যাডিশনাল এফেক্টিভ স্ট্রেস এলো। এবার বলতে পারো স্যার এই অ্যাডিশনাল এফেক্টিভ স্ট্রেস যে বলছেন আমি বুঝতে পারছি না, তুমি আমার এটা রিভিশন ক্লাসে এসেছো, তোমার ডিটেল ক্লাস অ্যানালাইসিস তোমার দেখে আসা উচিত ছিল, ওটা দেখে আসলে তুমি এটা বুঝতে পারবে। অনুশ্রী তাই তো? হ্যাঁ স্যার। ইনিশিয়ালটা তো দেখে আসলে বলতে পারবে। তাহলে ইউ ইনিশিয়াল মানে যখন টি জিরো, টি যখন জিরো মানে যখন আমি এক্সপেরিমেন্টটা শুরু করলাম, ঠিক আছে, অ্যাডিশনাল এফেক্টিভ স্ট্রেস অ্যাপ্লাই করলাম, তখন জলের প্রেশার ইউ ইনিশিয়াল, ঠিক আছে, মাইনাস ইউ, ইউ মানে ইনফাইনাইট, যখন আমার টোটাল তোমার অ্যাডিশনাল তোমার জলে যেই স্ট্রেসটা জেনারেট হলো সেটা পুরোটা এক্সপেল আউট হয়ে গেল, সোজা কথায় বলতে গেলে কনসলিডেশন প্রসেস শেষ হয়ে গেল। এটা সঠিক কথা নয়, অ্যাডিশনাল এই টার্মটাই মনে রাখবে, কিন্তু অ্যাডিশনাল বা এক্সেস যেই পোর ওয়াটার প্রেশার জেনারেট হলো সেটা রিলিজ হয়ে গেল, এটা মানেই তোমার ডিগ্রি অফ কনসলিডেশন শেষ হয়ে যাচ্ছে, বা ডিগ্রি অফ কনসলিডেশন না, কনসলিডেশন শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ডিভাইড বাই কি বললাম, ইউ ইউ ইনিশিয়াল ইনিশিয়াল মাইনাস ইউ মাইনাস ইউ ফাইনাল। ফাইনাল। হ্যাঁ, আমাকে চিন্তা করে বলতে হয়, ঠিক আছে, তোমাদের মতো এত পড়াশোনা করি না আমি। তাহলে ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল ইন্টু 100, তাহলে এর সাহায্যে তুমি ডিগ্রি অফ কনসলিডেশন বের করে নিলে। তাই তুমি আমাকে বলছো স্যার আমি এই ডিগ্রি অফ কনসলিডেশন যে 50% হলে তো বাড়িটা তৈরি করতে পারবো, তাহলে আমি তিনটে ফর্মুলার সাহায্যে ডিগ্রি অফ কনসলিডেশন যে 50% সেটা বের করে নিতে পারলাম। তাহলে প্রথম ফর্মুলাটা কি, প্রথম ফর্মুলাটা সেটেলমেন্টের সাহায্যে, দ্বিতীয় ফর্মুলাটা ভয়েড রেশিওর সাহায্যে, তৃতীয় ফর্মুলাটা হচ্ছে তোমার ওই জলের পোর প্রেশারের সাহায্যে, ঠিক আছে। আচ্ছা এবার তুমি বলতে পারো যে আপনি তো বলছেন এই ডেল এইচ যেটা বললেন, যেটা টোটাল সেটেলমেন্টটা হতে সে আগে কি উদাহরণ দিলাম আমি মনে নেই, 10 বছর সময় লাগলো, তাহলে 10 বছরের সেটেলমেন্ট ডেলএইচ। এই ডেলএইচটা কি করে বের করব, এই ডেলএইচটা বের করার আবার তিনটে ফর্মুলা রয়েছে, বলো তো সেই তিনটে ফর্মুলা। এই ক্যাপিটাল ডেলএইচ, ঠিক আছে, মানে সেটেলমেন্ট, এই সেটেলমেন্টটা বের করার তিনটে ফর্মুলা, বলো এক এক করে। স্যার ওই ডেল এইচ বাই ক্যাপিটাল এইচ ইকুয়ালস টু ডেল ডেল ই এইচ, বাই ওয়ান প্লাস ই জিরো। ডেল এইচ, দাঁড়াও, ডেল এইচ বাই এইচ জিরো ইকুয়ালস টু হ্যাঁ, ডেল ই ডিভাইড বাই বাই ই জিরো, না ওয়ান ওয়ান প্লাস ই প্লাস জিরো। ই জিরো, হ্যাঁ, ডেল এইচ বাই এইচ জিরো ইকুয়ালস টু ডেল ই ডিভাইড বাই ওয়ান প্লাস ই জিরো, সেটেলমেন্টের একটা ফর্মুলা শিখিয়েছিলাম। এই ফর্মুলার সাহায্যে তিনটে তিনটে ভাবে আমি তোমাদের এই ডেলেই যে ফাইনাল সেটেলমেন্ট হয় সেই সেটেলমেন্টটা বের করা শিখিয়েছি। প্রথম ফর্মুলাটা কি বলেছিলাম, যে ডেল এইচ ডিভাইডেড বাই এইচ জিরো ইকুয়ালস টু ই জিরো ডিভাইড বাই ওয়ান প্লাস ই জিরো। তো তাহলে তুমি ডেল এইচ লিখলে, ডেল এইচ মানে ফাইনাল সেটেলমেন্ট, এই নিচে যে এইচ জিরো ছিল এটা কোনাকুনি গুণ হয়ে গেল, তাহলে ইকুয়ালস টু এইচ জিরো ইন্টু ডেল ই ডিভাইড বাই ওয়ান প্লাস ই জিরো, ঠিক আছে। তার মানে এটা তুমি এই একটা ফর্মুলার সাহায্যে তুমি বের করে ফেলতে পারলে ফাইনাল সেটেলমেন্ট। দ্বিতীয় দ্বিতীয় কোশ্চেনের মধ্যে যদি তোমার কম্প্রেশন ইন্ডেক্স দেওয়া থাকে, সেই কম্প্রেশন ইন্ডেক্সের সাহায্যেও তুমি ফাইনাল সেটেলমেন্ট বের করতে পারো, ঠিক আছে। তাহলে কম্প্রেশন ইন্ডেক্সের ফর্মুলা কি, ডেল ই, ঠিক আছে, ডিভাইড বাই লগ বেস 10
তোমার ডেল সিগমা টু ডিভাইড বাই ডেল সিগমা ওয়ান, ঠিক আছে। ডেল সিগমা টু যে উপরে লিখলে, ডেল সিগমা টু কে তুমি আরেকটু স্পেসিফিক ভাবে লিখতে পারো ডেল সিগমা ওয়ান প্লাস তোমার ডেল সিগমা, ঠিক আছে, আর নিচে ডেল সিগমা ওয়ান লিখলে। এখান থেকে তুমি ডেলির ভ্যালুটা ক্যালকুলেট করো, ডেলিটাকে ফ্রি করো, ঠিক আছে। তাহলে কম্প্রেশন ইন্ডেক্সটাকে, ডেলিটাকে তুমি, কম্প্রেশন ইন্ডেক্সের ফর্মুলা তোমাকে কি বললাম, ওপরে হচ্ছে তোমার ডেলি, নিচে হচ্ছে লগের, ঠিক আছে। ডেলি মানে ভয়েড রেশিওর যে চেঞ্জ হচ্ছে, এই ভয়েড রেশিওর যে চেঞ্জ হচ্ছে এটাকে ফ্রি করো, এটাকে ফ্রি করে ওই ফর্মুলাটাতে বসাও, ডেল এইচ ডিভাইড বাই এইচ জিরো ইকুয়ালস টু ডেল ই ডিভাইড বাই ওয়ান প্লাস ই জিরো। ওই ডেলি যেটা মূল ফর্মুলা, সেখানে ডেলিতে, ডেলির জায়গাতে এই সিসি দিয়ে ফর্মুলাটা বসাও, তুমি ডেল এইচ পেয়ে যাবে। এটা দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি কি? তৃতীয় পদ্ধতি হচ্ছে তোমার এমভি যদি তোমার দেওয়া থাকে। এমভি মানে কি বলেছিলাম এগুলো, এমভি কি জিনিস? স্যার কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। কোইফিশিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। ফর্মুলাটা কি? এভি ডিভাইড বাই ওয়ান প্লাস ই জিরো। এভি মানে কি? এভি মানে হচ্ছে কোইফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। কোইফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটির ফর্মুলা কি? ডেল ই ডিভাইডেড বাই ডেল, তোমার ডেল ডেল ই সিগমা। ডিভাইডেড বাই ডেল ডেল সিগমা সিগমা। ডেল সিগমা তাহলে তুমি এই পার্টিকুলার ফর্মুলা এমভি, এমভির ফর্মুলা তোমার লিখলে এ জিরো ডিভাইড বাই ওয়ান প্লাস এভি, এভি ডিভাইড বাই ওয়ান প্লাস ই জিরো। এভিকে আরেকটু তুমি ক্যালকুলেশন করলে কম্প্রেশন ইন্ডেক্স ডেল ই ডিভাইড বাই ডেল সিগমা, আর নিচে যে ওয়ান প্লাস ই জিরোটা ছিল, দেখো এখন কে ক্লাসে জয়েন করতে এলো, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এই ডেল ইটা রিলিজ করলে, ঠিক আছে। তাহলে ডেল ইটাকে রিলিজ করলে এবার তোমার মাদার যে ফর্মুলা এইচ, ডেল এইচ ডিভাইড বাই এইচ জিরো ইকুয়ালস টু ডেল ই ডিভাইড বাই ওয়ান প্লাস ই জিরো, ওখানে ডেল ইটাকে বসাও, তোমার ফর্মুলাটা পেয়ে যাবে তুমি ডেল এইচ এর। দেখো আমি লিখে দিচ্ছি না কেন, তুমি বলতে পারো যে স্যার আপনি যদি বোর্ডে লিখে দেন আমি আরো ইজি বুঝতে পারবো, আমি লিখে দেবো সম্পূর্ণটাই, কিন্তু আমার যেই তোমার স্পিচ দিচ্ছি এর সাথে সাথে, আবার ভাষণের সাথে সাথে যদি ধরতে পারো, তাহলে তুমি মনে করবে তুমি বাড়িতে পড়ে এসেছো, তাহলে তুমি বাড়িতে পড়ে আসোনি, ঠিক আছে। কি ঠিক বললাম তো? যারা পড়ে এসেছো ধরা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ধরা তো যাওয়ার কথা, দেখো একদম ভেঙে ভেঙে পড়িয়েছি এই চ্যাপ্টারগুলো। তাহলে এইভাবে তুমি ডেল এইচটা বের করে নিলে, তাহলে তুমি আলটিমেটলি তোমার গোল কি ছিল? তোমার ইউ পার্সেন্টেজ মানে ডিগ্রি অফ কনসলিডেশনটা বের করা। তোমাকে কি বলেছে? তোমাকে বলেছে ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তুমি বাড়ি তৈরি করবে, যে আপনার সয়েলের যেটা ডিগ্রি অফ কনসলিডেশন ওটা যদি 50% হয়ে যায়, তাহলে আপনি বাড়ির কাজে হাত দিতে পারবেন, ঠিক আছে, ভালো কথা। তাহলে ডিগ্রি অফ কনসলিডেশন 50% হলো, সেটা আমি এতগুলো ক্যালকুলেশনের সাহায্যে বের করলাম। এবার আমাকে কি চিন্তা করতে হবে? আরে ডিগ্রি অফ কনসলিডেশন তো 50% হলো, এটা হতে টাইম কতটা লাগবে? মোদ্দা কথা তো টাইম, টাইম কতটা লাগবে? তাহলে টাইম কতটা লাগবে এই 50% ডিগ্রি অফ কনসলিডেশন হতে, এর জন্য একটা নতুন প্যারামিটার আমাদের সাহায্য করে, তার নাম টাইম ফ্যাক্টর। টাইম ফ্যাক্টরের ফর্মুলা কি? টাইম ফ্যাক্টর ইকুয়ালস টু সিভি ইন্টু টি ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি বললেন যে টাইম ফ্যাক্টর ইকুয়ালস টু টিভি, টিভি ইকুয়ালস টু সিভি ইন্টু টি ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এখানে ডিগ্রি অফ কনসলিডেশনের কোথায় ফর্মুলা আছে? আমি তো ডিগ্রি অফ কনসলিডেশন 50% করতে কতটা সময় লাগবে সেটা তো মোদ্দা কথা বের করব। তাহলে টাইম ফ্যাক্টরের দুটো ফর্মুলা আছে। প্রথম ফর্মুলাটা যেটা বললাম। দ্বিতীয় ফর্মুলাটা কি? দ্বিতীয় ফর্মুলা টিভি ইকুয়ালস টু পাই বাই ফোর, ঠিক আছে, ইউ স্কোয়ার। আচ্ছা এই ইউটা যেটা হয়, ইউটা সব সময় তোমার পার্সেন্টেজে হয় না, যদি বলা হয় 50%, ঠিক আছে, কোশ্চেনে দেওয়া থাকে, তাহলে ইউ যেটা ডিগ্রি অফ কনসলিডেশন সেটাকে তুমি তোমার 50 লিখতে পারবে না, ওটাকে 100 দিয়ে ভাগ করে 0.5 তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই ডিগ্রি অফ কনসলিডেশন 50% হলে তুমি বাড়ি তৈরি করতে পারছো। তাহলে এই টিভি, টিভি ইকুয়ালস টু পাই বাই ফোর ইন্টু ইউ স্কোয়ার, ওখানে ইউ এর জায়গায় তুমি 0.5 লেখো, তুমি টিভির ভ্যালুটা পেয়ে গেলে। টিভির যে আরেকটা তোমাদের ইকুয়েশন বললাম, টিভি ইকুয়ালস টু সিভি ইন্টু টি ডিভাইড বাই ডি স্কোয়ার, এটাতে বসাও এই স্মল টি যেটা বলছি, ঠিক আছে, স্মল টি ক্যাপিটাল টি বলা উচিত ছিল, ক্যাপিটাল টি ইন্টু ভি, এটা হচ্ছে টিভি ইকুয়ালস টু সিভি ইন্টু স্মল টি ডিভাইড বাই ডি স্কোয়ার। এই স্মল টিটা হচ্ছে টাইম। তাহলে 50% কনসলিডেশন হতে আমার কত টাইম, এই স্মল টির সাহায্যে পেয়ে গেলাম। তুমি এবার বলতে পারো এই সিভি সিভি বলে যে চেঁচাচ্ছেন, সিভিটা কি? সিভি কে কি বলা হয়? সিভি কি জিনিস?
কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন। Coefficient of consolidation. কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, তাহলে সিভির ফর্মুলা কি? সিভি ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই এমভি ইন্টু গামা ডাব্লিউ। ঠিক আছে, এখানে কে কি জিনিস? কে হচ্ছে তোমার পারমিএবিলিটি, কে ডিভাইডেড বাই এমভি ইন্টু গামা ডাব্লিউ। এমভিটা কি জিনিস? এমভিটা কি জিনিস? স্যার এই তো কোএফিসিয়েন্ট অফ ভলিউম কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। ভলিউম কম্প্রেসিবিলিটি, একটু আগেই শাউট করলাম এভি ডিভাইড বাই 1 প্লাস ই জিরো। ঠিক আছে, আর স্মল ডিটা কি? স্মল ডিটা হচ্ছে ড্রেনেজ পাথ। ড্রেনেজ পাথ আমাদের দু রকমের হতে পারে, ওয়ান ওয়ে ড্রেনেজ আর টু ওয়ে ড্রেনেজ। আমরা একটা ডায়াগ্রাম দেখবো এর উপর বিস্তারিত। তাহলে তুমি এই পার্টিকুলার ফর্মুলাতে বসিয়ে নিলে টিভির জায়গাতে পাই বাই 4 ইন্টু ইউ স্কোয়ার। তোমার ইউকে তুমি পার্সেন্টেজে রাখতে পারবে না, ডেসিমেলে আনতে হবে, 100 দিয়ে ভাগ করে। সেখান থেকে তুমি লিখলে ইকুয়ালস টু সিভি ইন্টু টি ডিভাইড বাই ডি স্কোয়ার। এখানে 50% কনসলিডেশন হতে কতটা তোমার সময় লাগলো সেটা তুমি পেয়ে গেলে। এখান থেকে তোমার সিভি আসলো। সিভি হচ্ছে সিভি ডিগ্রি অফ কনসলিডেশন। ঠিক আছে, সিভি হচ্ছে ডিগ্রি অফ কনসলিডেশন। এর ফর্মুলা কি? কে ডিভাইড বাই এমবি ইন্টু গামা ডাব্লু। কে মানে পারমিএবিলিটি। ঠিক আছে, তোমার কোএফিসিয়েন্ট অফ পারমিএবিলিটি, এটার ইউনিট কি? মিটার পার সেকেন্ড। আর তোমার কে ডিভাইড বাই এমভি, এমভি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে, ফর্মুলা তো বললাম, এভি ডিভাইড বাই 1 প্লাস ই জিরো। এভি হচ্ছে তোমার ইউনিটলেটস। ঠিক আছে, তাহলে এভি ডিভাইড বাই 1 প্লাস ই জিরো, 1 প্লাস ই জিরোটা চলে গেল, তাহলে শুধু এভি পড়ে থাকছে। এভি মানে কি? এভি মানে Sir, ডেলি। AB unit না তো স্যার এভির একটা ইউনিট আছে স্যার, বলতে কিলোমিটার দাও, স্কয়ার মিটার স্কয়ার। বলতে দাও, শেষ করিনি তো। এভির ইউনিটটা বলবো তো। এভি ইকুয়ালস টু ডেল ই ডিভাইড বাই ডেল সিগমা। ঠিক আছে, তোমার ডেল ইর কোনো ইউনিট নেই। ডেল সিগমার ইউনিট কি? ডেল সিগমার ইউনিট হচ্ছে কিলো নিউটন পার মিটার স্কয়ার। meter square. তাহলে তোমার এমভির ইউনিট কি হলো? তোমার মিটার স্কয়ার বাই কিলো নিউটন। বলবো তো, দাঁড়াও একটু শোনো। মিটার স্কয়ার পার কিলো নিউটন। আর ওই গামা ডাব্লুর ফর্মুলা ইউনিট কি? কিলো নিউটন পার মিটার কিউব। এটাকে কাটাকুটি করবে, দেখবে তুমি সিভির ইউনিট তুমি পেয়ে যাবে। আমার মনে নেই, আমাকে যদি বলো সিভির ইউনিটকে আমি পারবো না। আমি কে এর ইউনিট জানি, আমি তোমার এমভির ইউনিট জানি, আর গামা ডাব্লুর ইউনিট জানি। আমি ক্যালকুলেশন করে বের করব, আমি এগুলো মনে রাখি না। ঠিক আছে, তাহলে এই করে তুমি সিভিটা পেয়ে গেলে। এবার তুমি বলতে পারো যে সিবি সিবি বলে যে শাউট করছেন, সিভিটা এলো কোথার থেকে? ঠিক আছে, গাছ থেকে তো সিভিটা পড়বে না। সিভিটা হচ্ছে তোমার কি বললাম, সিভি হচ্ছে ডিগ্রি অফ কনসলিডেশন। সিভি তুমি পেতে পারো, আমাদের একটা তোমার একটা অ্যানালাইসিস, একটা ডায়াগ্রাম তোমাদের দেখাবো। সেই ডায়াগ্রামে দেখবে টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাথে সাথে একটা ধরো, একটা তুমি নিলে, একটা স্যাচুরেটেড সয়েল মাস নিলে। ঠিক আছে, স্যাচুরেটেড সয়েল মাস নিলে, তার মধ্যে তুমি এফেক্টিভ স্ট্রেস বা ইনক্রিমেন্টাল এফেক্টিভ স্ট্রেস তুমি অ্যাপ্লাই করলে, তুমি দেখলে টাইমের সাথে সাথে, ঠিক আছে, এক্সেস পোর ওয়াটার প্রেশার ডেপথের ওপর ভ্যারি করে কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে কি বললাম? এক্সেস পোর ওয়াটার প্রেশার কার কার ওপর ভ্যারি করছে? টাইমের ওপর আর ডেপথের ওপর। এর ওপরেই একটা রিলেশনশিপ আসে, প্রথম ইকুয়েশন, সেটাকে হচ্ছে 1 ডিগ্রি বা ফার্স্ট ডিগ্রি অফ কনসলিডেশন ইকুয়েশন বলা হয়। সেই ইকুয়েশনটা কি? সেই ইকুয়েশন হচ্ছে তোমার ডেল ইউ বাই ডেল টি। তাহলে তোমার এই ডেল ইউটা কিসের কিসের ওপর ডিপেন্ড করে বলেছি? টাইমের ওপর আর ডেপথের ওপর। তাহলে ডেল ইউ বাই ডেল টি সমানুপাতিক ডেল ইউ স্কয়ার ডিভাইড বাই ডেল জেড স্কয়ার। জেডটা হচ্ছে তোমার ডেপথ। ঠিক আছে, এখান থেকে যদি তুমি এই সমানুপাতিক থেকে সমান সমানে আনো, তাহলে তোমার কি হয়ে যাবে? ডেল ইউ বাই ডেল টি ইকুয়ালস টু সমান সমান সিভি, হ্যাঁ, ইন্টু ডেল ইউ স্কোয়ার ডিভাইড বাই ডেল জেড স্কোয়ার। তাহলে এখান থেকে তোমার সিভি টার্মটা এলো। ঠিক আছে, ভালো কথা বোঝা গেল। আর কি কি জানতে হবে এই চ্যাপ্টারে? আর তোমাকে জানতে হবে হচ্ছে কয়েকটা বেসিক, এইটুকুনি বেস কিন্তু। হ্যাঁ, ডিগ্রি অফ কনসলিডেশনের যে কটা কথা আমার মুখ থেকে বেরোলো, এর ওপরেই নির্ভর করে টোটাল চ্যাপ্টারটা। এবার যদি তুমি বলো যে আর কি কি জানতে হবে, আর জানতে হবে হচ্ছে কম কোইফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, যাকে কি বলা হয়? যাকে বলা হয় এভি। এভি কটা স্কেলে জানতে হবে? একটা জানতে হবে হচ্ছে, কটা স্কেল আগে আসে পরে বলছি। এভি তোমার কয় ধরনের সয়েলের ক্ষেত্রে জানতে হবে? দুই ধরনের সয়েলের ক্ষেত্রে, একটা এনসিসি সয়েল, একটা ওসিসি সয়েল। এনসিসি সয়েল আর ওসিসি সয়েল কি আমি ডায়াগ্রামের সাহায্যে বলবো তোমাদের। এনসিসি সয়েল হচ্ছে নর্মালি কনসোলিডেটেড ক্লাই সয়েল, আর ওসিসি সয়েল কি? ওভার কনসোলিডেটেড ক্লাই সয়েল। একবার ভাষণে শুনে নাও ডায়াগ্রামের আগে। তাহলে নর্মালি কনসোলিডেটেড ক্লে, ঠিক আছে,
এবার নর্মালি কনসোলিডেট ক্লে তা মানে কি, মানে ধরো তুমি যখন চাকরি পাওনি তখন তুমি একটা একতলা কোনো রকম বাড়িতে থাকতে, ঠিক আছে, তাহলে তোমার বাড়ির নিচের যে সয়েলটা, সেই সয়েলটা তোমার কি হলো, সেই সয়েলটা একটা সার্টেন রেঞ্জ অবধি সেই বাড়ির বা সুপারস্ট্রাকচারের স্ট্রেস অনুভব করেছে। এবার তুমি চাকরি পাওয়ার 10 বছর পর একটা তিনতলা বাড়ি বানালে, ঠিক আছে, তাহলে তোমার বাড়ির নিচের সয়েলটা, ঠিক আছে, বেশি এফেক্টিভ স্ট্রেস তোমার রিয়েলাইজ করলো, কারণ তোমার তো ডেড লোড বাড়ছে, সুপার স্ট্রাকচার বাড়ছে, তাহলে তোমার বাড়ির নিচের সয়েলটা কম্প্যাক্টেড হচ্ছে, তার শেয়ার স্ট্রেংথ বাড়ছে, ঠিক আছে, তার ভয়েড রেশিও কমছে। এই ধরনের সয়েলকে বলা হয় নর্মালি কনসোলিডেটেড সয়েল। নর্মালি তুমি কনসোলিডেট করছো, কোথায় পড়েছি, কিছুদিন আগে শেয়ার স্ট্রেংথ অফ সয়েল পড়ালাম, সেই শেয়ার স্ট্রেংথ অফ সয়েলের মোর সার্কেল যখন ড্র করেছিলাম সবগুলোতেই আমি তোমাদের পড়িয়েছিলাম, মনে করে দেখো, বলেছিলাম যখন নর্মালি কনসোলিডেটেড ক্লে হয় তখন কোহেশনের একটা ভ্যালু থাকে, আর যখন ওসিসি সয়েল হয় তখন ফেইলিয়ার এনভেলপটা তোমার দুটো অ্যাক্সিসের যেটা সেন্টার, ওটাকে কি বলা হয়, ক্রস, কি বলে বলো তো, ওটার নাম আমি বারবার ভুলে যাই। অরিজিন স্যার। অরিজিন থেকে পাস করে, ঠিক আছে, কারণ অরিজিন থেকে পাস করে, কারণ জল পাস করতে পারে না তো, ওভার কনসোলিডেট, সেখানেও বলেছিলাম এই টার্মটা। তাহলে এই গেল নর্মালি কনসোলিডেটেড সয়েল। এবার ওভার কনসোলিডেটেড সয়েল কি, বুর্জ খালিফা ধরো আছে। এনসিসির হ্যাঁ, ক্ষেত্রে বলো বলো। এনসিসির ক্ষেত্রে ফেলিওর এনভেলপটা অরিজিন দিয়ে যায় না? এনসিসির ক্ষেত্রে ফেইলিয়ার এনভেলপটা অরিজিন দিয়ে কি করে যাবে, ওসিসির ক্ষেত্রে অরিজিন, ওটার না 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 ভুল বলছি, সরি 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 সরি, একটু দাঁড়াও, চিন্তা করে দাও। এনসিসির ক্ষেত্রে জল, হ্যাঁ ঠিক আছে, এনসিসির ক্ষেত্রে অরিজিন দিয়ে যায়, কারণ এনসিসির ক্ষেত্রে তো জল পাস হচ্ছে, ঠিক আছে, জল পাস হচ্ছে, ফলে তার মধ্যে তো কোনো কোহেশন নেই, ফলে ওটা অরিজিন দিয়ে যাচ্ছে। আর ওসিসির ক্ষেত্রে তো জল পাস হচ্ছে না, ফলে তার মধ্যে একটা কোহেশন আছে, ফলে এটা যাচ্ছে। দাঁড়াও দেখে নি, ভুল বললাম কেন গো ব্যাচে, দাঁড়াও একবার দেখে নি, হ্যাঁ একবার দেখে নি, তুমি বললে তো আমারও একটু কনফিউশন হয়ে গেল। শিয়ার স্ট্রেন্থ পড়ানোর সময় বলেছিলেন স্যার, ওই জন্যই। দাঁড়াও আমি একবার দেখে নিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে এনসিসি সয়েল অরিজিন দিয়ে যায়, এনসিসি সয়েল অরিজিন দিয়ে যায়, হ্যাঁ ঠিকই আছে, তুমি ঠিক বলেছো, আমি ভুল বলেছি, ঠিক আছে, এনসিসির ক্ষেত্রে অরিজিন দিয়ে যায়, এটা তোমার শেয়ার স্ট্রেন যখন পড়াই তখন বলেছিলাম, এই গল্পটাই তোমাদের সাথে করেছিলাম যে এনসিসির ক্ষেত্রে অরিজিন দিয়ে যায়, কারণ এখানে কোহেশনটা জিরো হয়, ঠিক আছে, এই একদম লেখা রয়েছে আমার নোটের মধ্যে, আমি একটা হ্যান্ড রিটেন নোট তৈরি করি শর্ট, হ্যাঁ, যে পার্টিকেলের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করার জন্য অ্যাকচুয়ালি কোহেশন ইজ নট মোবিলাইজড, ঠিক আছে, কোহেশন হবে না তো, এনসি সয়েল তো, ঠিক আছে, জল ফ্লো হচ্ছে তো, পার্টিকেলের মধ্যে তো তোমার গ্যাপ রয়েছে, কিন্তু ওসিসির মধ্যে তো গ্যাপ নেই, ফলে ওখানে তো তোমার ইয়ে হচ্ছে, ওই কোহেশন তৈরি হচ্ছে, ঠিক আছে, কোহেশন তৈরি হচ্ছে, সেই জন্য সেটা তো অরিজিন দিয়ে যেতে পারবে না। তাহলে এই গেল এনসিসির ক্ষেত্রে। এবার তাহলে ওসিসি কি, তুমি ধরো তুমি কেন, ধরো যারা বুর্জ খালিফার যে মালিক সে ওখানে আছে, ওদের ওখানে ইয়ে হয়ে গেল, ওদের ওখানে এখন যা ওদের যুদ্ধ চলছে, বুর্জ খালিফা কোনো কারণে, বা ধরো আর্থকোয়েকে বুর্জ খালিফা ভেঙে গেল, ঠিক আছে, এবার আর্থকোয়েকে বুর্জ খালিফা ভেঙে গেল, ওদের আর তেলের খনি উত্তোলন হচ্ছে না, বন্ধ হয়ে গেল, তাহলে এমনি যুদ্ধ চলছে, তাহলে আর কি বুর্জ খালিফা ওরা দাঁড় করাতে পারবে, পয়সা কোথায়, তাই না, দাঁড় করাতে পারবে না। তাহলে বুর্জ খালিফার মালিক কি করলো, হাঁটাও বুর্জ খালিফা টালিফা, নিজে থাকবো, একটা একতলা বাড়ি বানালো, তাহলে ওই সয়েলটা কি, পূর্বে পূর্বে বহু এফেক্টিভ স্ট্রেস সে দেখেছে, কারণ বুর্জ খালিফা ছিল তো, সেই পার্টিকুলার বুর্জ খালিফার নিচের যে সয়েলটা ওটা তোমার কম্প্যাক্টেড সয়েল, ঠিক আছে, এখন তো তোমার একটা একতলা বাড়ি তৈরি হচ্ছে, সেই জন্য কি এক্সেস কোনো অ্যাডিশনাল স্ট্রেস সেই মাটিটা রিয়েলাইজ করবে, নিশ্চয়ই না, সে আর কি রিয়েলাইজ করবে, ঠিক আছে, তাহলে সেই ধরনের সয়েলকে বলা হয় ওসিসি সয়েল। এই মূল পার্থক্য এনসিসি সয়েল আর ওসিসি সয়েল। আচ্ছা কেন বললাম বলো তো, কোন জায়গা থেকে এলো এনসিসি সয়েল ওসিসি সয়েলটা, কোন জায়গা অবধি আলোচনা করার থেকে এলো এটা, কোন টপিক থেকে এলো, হ্যাঁ তোমরা বলছোই না, যে ওই কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি এভি, এভি আমি এভি দুটো সয়েলের ক্ষেত্রে দেখবো, একটা এনসিসির ক্ষেত্রে একটা ওসিসির ক্ষেত্রে। তাহলে এনসিসির ক্ষেত্রে যে দেখবো তখন যেই কার্ভটা হবে ওটা হবে কনকেভ, আর ওসিসির ক্ষেত্রে হবে কনভেক্স, এটা একটা গেল। এবার আমি দেখবো হচ্ছে এই এনসিসির ক্ষেত্রে যে এভির ডেটাগুলো পেলাম, ঠিক আছে, এভির যে ডেটাগুলো পেলাম সেগুলোই এনসিসিটা আমি তো এনসিসির ভ্যালু দিয়ে
এই কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি যে তৈরি করব, দুটো স্কেলই হচ্ছে অ্যারাথমেটিক স্কেল। এবার এবার তোমার ওয়াই স্কেল, ওয়াই অ্যাক্সিসটাতে রাখবো অ্যারিথমেটিক স্কেল এবং এক্স অ্যাক্সিসটাতে রাখবো লগারিদম স্কেল। তাহলে যেই ডায়াগ্রামটা পাবো সেটাকে বলা হয় তোমার কম্প্রেশন ইন্ডেক্স, ঠিক আছে, বা কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন, যাকে আমরা কি দিয়ে ডিফাইন করি, যাকে আমরা সিসি দিয়ে ডিফাইন করি। একটু আগেই তোমাদের ওই সেটেলমেন্ট বের করার সময়, ঠিক আছে, সেটেলমেন্ট বের করার সময় একটা ফর্মুলা বললাম, ডেল এইচ বাই এইচ জিরো ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 1 প্লাস ই জিরো। ওখানে একবার সেটেলমেন্ট দিয়ে, ঠিক আছে, একবার ভয়েড রেশিও দিয়ে, একবার বললাম সিসি দিয়ে, মানে কম্প্রেশন ইন্ডেক্স দিয়ে ফাইনাল সেটেলমেন্টটা বের করা। তাহলে এখান থেকেই আসছে তোমার কম্প্রেশন ইন্ডেক্স, ঠিক আছে, বা কোইফিশিয়েন্ট অফ কম্প্রেশন, যেটাকে সিসি বলে। এর তাহলে ফর্মুলা কি, ডেল ই ডিভাইড বাই লগ 10, ঠিক আছে, তোমার ডেল সিগমা ডিভাইড বাই ডেল সিগমা 2 বাই ডেল সিগমা 1। ডেল সিগমা 2টাকে আমরা কি বলতে পারি, ডেল সিগমা 1 প্লাস এফেক্টিভ স্ট্রেসের ইনক্রিমেন্ট, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে সিসির ক্ষেত্রে। এবার যদি ওসিসি সয়েল, যেটা থেকে ওসিসি সয়েলের ক্ষেত্রে আমরা তোমার কি করলাম, কম্প্রেশন ইন্ডেক্স বের করেছিলাম, ঠিক আছে, সেই কম্প্রেশন ইন্ডেক্সটাকেও এবি বলেছিলাম, এবং সেটা বলেছিলাম তোমার কি হয়, কনভেক্স কার্ভ হয়। এবার ওসিসি সয়েলের ক্ষেত্রেও তোমার ইয়ে বের করব, একটা ওয়াই স্কেলটা রাখবো হচ্ছে নর্মাল, আর এক্স স্কেলটা রাখবো লগারিদম। তাহলে যেই পার্টিকুলার ভ্যালুটা পাবো, ঠিক আছে, পার্টিকুলার ভ্যালু বলার থেকে আরেকটা স্পেসিফিক ভাবে বলতে হয় কি বলতো, যেই গ্রাফটা পাবো সেই গ্রাফটা হরাইজেন্টালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে বা যেই স্লোপটা তৈরি করবে তাকে বলা হয় তোমার, আরেকবার শোনো জিনিসটা আরেকবার গুছিয়ে বলি, হ্যাঁ। ধরো তুমি প্রথমটা বুঝলেই হবে, প্রথমটা আমি কি বলছি, কম্প্রেশন, তোমার কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি এভি, এনসিসি সয়েলের ক্ষেত্রে, এনসিসি সয়েলের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি কি, তোমার বিভিন্ন ডেটা পেলে তোমার ধীরে ধীরে এফেক্টিভ স্ট্রেস বাড়াচ্ছ, ভয়েড রেশিও কমছে, তার জন্য একটা গ্রাফ তুমি পেলে বিভিন্ন ভ্যালুর সাহায্যে, সেই গ্রাফটা, ঠিক আছে, যে স্লোপ তৈরি করলো, ব্যাস, যে স্লোপ তৈরি করলো তাকে বলা হয় কম্প্রেশন কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। তাহলে স্লোপ মানে কি, সেই গ্রাফটাতে একটা ট্যানজেন্ট টানলে সেই ট্যানজেন্টটা হরাইজেন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। এটাই এনসিসি সয়েল ওসিসি সয়েল করলে। এবার এই কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি যেটা এনসিসি সয়েলে করলে সেটা যদি সেমিলগে করো তাহলে হয়ে যাবে হচ্ছে কম্প্রেশন ইন্ডেক্স বা কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন। আর ওসিসির ক্ষেত্রে যদি তুমি করো সেটা হয়ে যাবে তোমার কম্প্রেশন ইন্ডেক্স বললাম তো, এটা রিকম্প্রেশন ইন্ডেক্স বা কোএফিসিয়েন্ট অফ রিকম্প্রেশন, ঠিক আছে। এতটুকুন গেল, এতটুকুন গেল। এবার আসো, এবার এবার তোমায় কি বলতে হবে, এই জায়গাটা তুমি সব গেল, আর তো কিছু নেই এই চ্যাপ্টারের মধ্যে, আর দেখি আর কিছু বাকি থাকলো নাকি, আর তো তোমার সব হয়ে গেছে, আর কিছু বাকি নেই, ব্যাস এতটুকুনি। এই কয়েকটা ডাটা যদি তুমি মনে রাখতে পারো, টোটাল কনসলিডেশন চ্যাপ্টারটা শেষ। চিন্তা করে বলো আর কিছু বাকি আছে নাকি, কনসলিডেশন একদম গল্পের মতন মূল জিস্টটা তোমাকে এখন আমি লিখে দেবো, টোটালটা লিখে দেবো, এই টুকুনি তুমি মনে রাখো না তাহলেই তোমার যথেষ্ট, ঠিক আছে। কি বলো সৌরভ, স্যার আপনি ওই যে বলো। ডিগ্রি অফ কনসলিডেশনে যে তিনটে ফর্মুলা বললেন না, একটা ই এর একটা, সাহায্যে, একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ এর সাহায্যে, একটা স্যার বলছি যে লাস্টে যেটা বললেন ইউ মিনিমাম মাইনাস ইউ ইউ, বা ইউ মিনিমাম বলছি মাইনাস বলছি ওটা হচ্ছে ইউ ইউ ইনিশিয়াল, ইনিশিয়াল। ইউ হ্যাঁ ইনিশিয়াল হ্যাঁ হ্যাঁ, মাইনাস ইউ ডিভাইড বাই ইউ ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল, ঠিক আছে। ইউ ফাইনাল। তো স্যার এবার এটা যদি না মনে রেখে আমি যদি ইম্যাক্স মাইনাস ই বা আমি ইম্যাক্স ওটাই মনে মাইনাস ই রাখি, বসাই আমি তাহলে ওটাই কিন্তু মনে একই রাখি, জিনিস মানে আমি ওটা আমি ওইটা থেকেই আমি আসে। রিকল করে বলছিলাম না, একটু চিন্তা করে বলছিলাম হ্যাঁ না, হ্যাঁ ওটা থেকেই আমি চিন্তা করছিলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার, সেটাই সেটাই, ঠিক আছে। তোমাকে তো একটা মনে রাখ, আরে মনে রাখা হচ্ছে হ্যাঁ বড় হ্যাঁ হ্যাঁ চ্যালেঞ্জ। স্যার। এত বড় একটা চ্যাপ্টারকে আমি কয়েকটা আহ, উম, জায়গার সাহায্যে তোমাদের বলে দিলাম, ঠিক আছে। তার মানে এগুলো দেখতে তো হয়। আজকে আমাদের একটা অ্যাসোসিয়েশনগত মিটিং ছিল, আমি ঠিক করেছি আর যাব না যতদিন না তোমাদের পিএসসি পরীক্ষাটা শেষ হয়, কারণ হয়ে ওঠে না এখন, এত হাই টেম্পারেচার, ঠিক আছে। যদি কলকাতা যাই, কলকাতা গিয়ে যদি কলকাতা থেকে এসেও পড়তে বসাই আর পড়তে বলতে পারি না, ঠিক আছে, এত টায়ার্ড হয়ে যাই।
এক সময় আমি করেছি, বহু করেছি, কিন্তু এখন আর শরীর দেয় না। আচ্ছা, তাহলে তোমাদের কি পড়তে হবে? তাহলে তোমাদের পড়তে হবে প্রথম ফর্মুলা, প্রথম এইটুকুনি শুধু পড়ে যাও, ঠিক আছে, এইটুকুনি। আচ্ছা, একটা জিনিস বলো তো, যারা দেখে এসেছো, অবশ্যই আমার সাথে সবসময় এখন কথা বলবো যারা দেখে এসেছো, যারা দেখে আসোনি তারা ধরতে পারবে না, ঠিক আছে, আমিও এই ব্যাপারে কনফার্ম। যারা দেখে এসেছো, বোঝা গেল যেই ফরম্যাটে বলছি, কারণ আমার ইচ্ছে আছে তিনটে তিনটে ছটা, আজকে তিনটে নটা চ্যাপ্টার আমি শেষ করব। এবার নটা চ্যাপ্টার তো আমাকে রিভিশন করাবো আবার তোমাদের, ঠিক আছে। এইভাবে তো আর লিখতে লিখতে পারবো না, এরকম গল্পের মাধ্যমে বলে, ঠিক আছে। আমার রিভিশন করানোর ইচ্ছে আছে। এরকম গল্পের মাধ্যমে যদি বলি, ধরা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। ধরা যাচ্ছে, দেখে আসতে হবে অনুশ্রী, তা না হলে তো বুঝবে না, বলো। সোহম এসছো ক্লাসে? হ্যাঁ স্যার এসছি। তো চুপচাপ আছো। টিভি ইকুয়ালস টু পাই বাই ফোর হ্যাঁ ইন্টু ইউ স্কোয়ার, ঠিক আছে, ইউ স্কোয়ার। এটা হচ্ছে তোমার এই ইউটা কি? ইউটা তোমার ডিগ্রি অফ কনসোলিডেশন। তোমাকে বললো না যে 50% যদি তোমার সয়েলটা রয়েছে, সেটা 50% কনসোলিডেট হলে তুমি ইয়ে করতে পারবে, বাড়ির কাজে হাত দিতে পারবে। এবার তুমি বলতে পারো যে এই পার্টিকুলার ফর্মুলাটা যে রয়েছে, সেটা যদি আপনার ডিগ্রি অফ কনসোলিডেশন লেস দেন ইকুয়ালস টু 60 হয়, তার জন্য, ঠিক আছে, লেস দেন ইকুয়ালস টু 60, ঠিক আছে। আরেকটা তো ফর্মুলা আছে, দরকার নেই মনে রাখা, দেবে না অত বড় ফর্মুলা, এমসিকিউ পরীক্ষা তো, দরকার নেই, আমি ওই বাদই দিয়ে দিয়েছি ওই ফর্মুলাটা। আমি আজ পর্যন্ত কোনো কোশ্চেন পেপারে দেখিনি ওই ফর্মুলাটা, সেটা বাদ। এটা তাহলে যদি তোমাকে বলা হয় ডিগ্রি অফ কনসোলিডেশন হচ্ছে 30%, ডিগ্রি অফ কনসোলিডেশন 30%, তাহলে তুমি এখানে ইউ এর জায়গাতে কি বসাবে? তাহলে কি তুমি ইউ এর জায়গাতে 30% বসাবে? অবশ্যই না। তুমি ইউ এর জায়গাতে বসাবে পার্সেন্টেজ, এটাকে লিখতে পারবে না। তাহলে 30/100, ঠিক আছে, 30/100 ইকুয়ালস টু 0.3। যদি এটা বলতো আমাকে 50% ডিগ্রি অফ কনসোলিডেশন, তাহলে তুমি বাড়ির কাজে হাত দিতে পারবে। তাহলে তুমি ইউ এর জায়গাতে কি বসাবে? ইউ এর জায়গাতে বসাবে তুমি 50/100 ইকুয়ালস টু 0.5। এটা তাহলে তোমার ক্লিয়ার হয়ে গেল। তুমি তাহলে ইউ এর জায়গাতে তুমি 30% বসাতে পারবে না, যত বলবে 0.3, অথবা যদি বলে 50% 0.5, এভাবে তুমি বসাবে, ঠিক আছে। আর এটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিড? এটা ভ্যালিড যদি ইউ এর ডিগ্রি অফ কনসোলিডেশন লেস দেন ইকুয়ালস টু 0.6 হয়, ততক্ষণ পর্যন্ত এই 1 নম্বর ফর্মুলাটা ভ্যালিড। এর বেশিও একটা লেস দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, এর তোমার রেঞ্জ যখন বেড়ে যায় ডিগ্রি অফ কনসোলিডেশন 60%-এর বেশি, তার জন্য অ্যানাদার একটা ফর্মুলা রয়েছে, আমি ওটা পড়াবো না, ঠিক আছে। তাহলে এটা গেল। এবার তুমি বলতে পারো যে ডিগ্রি অফ কনসোলিডেশন যে আপনি এই 30% বলছেন বা 50% বলছেন, এটা কি করে বের করব? এটা তিনটে ফর্মুলার সাহায্যে বের করা যায়, ঠিক আছে। সেই ফর্মুলাগুলো কি কি? এটা বের করার আমার তিনটে ফর্মুলা রয়েছে। এই ফর্মুলাটা হচ্ছে ইউ পার্সেন্টেজ। ইউ পার্সেন্ট হচ্ছে স্মল ডেল এইচ ডিভাইডেড বাই ক্যাপিটাল ডেল এইচ ইন্টু 100, এটা একটা ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা কি? ইউ পার্সেন্টেজ ইকুয়ালস টু, ইউ পার্সেন্টেজ ইকুয়ালস, এটা ই ম্যাক্স, ই ম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস ই মিন, ই মিন ইন্টু 100%, ঠিক আছে, 100%। তৃতীয় ফর্মুলা কি? তৃতীয় ফর্মুলা ইউ পার্সেন্টেজ ইকুয়ালস টু, এটা হচ্ছে, এটা স্মল ইউ, ঠিক আছে, এটা ক্যাপিটাল ইউ, তোমার এই কনসোলিডেশনটা ক্যাপিটাল ইউ দিয়ে লিখি, আর পোর ওয়াটার প্রেশারকে আমি তোমার স্মল ইউ দিয়ে লিখি। তাহলে ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ডিভাইড বাই ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল ইন্টু 100% গেল। এবার এই ডেল এইচটা তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে তোমার সাইটে গিয়ে। এবার এই সয়েলটার ফাইনাল সেটেলমেন্ট, মানে পুরো কনসোলিডেশন প্রসেসটা শেষ হলে কতটা সেটেলমেন্ট হবে, সেটা কিভাবে বের করব? এই ডেল এইচ। এটা বের করারও আবার আমার তিনটে ফর্মুলা রয়েছে, ঠিক আছে, এটা বের করারও আবার আমার তিনটে ফর্মুলা রয়েছে। কিন্তু এটা তিনটে ফর্মুলার সাহায্যে বের করলেও একটা মাদার ফর্মুলা মনে রাখো, সেটা দিয়েই তুমি বাদবাকি ভ্যালুগুলো ক্যালকুলেট করে করে লিখবে। সবটা মনে রাখতে কত মনে রাখবে? সম্ভব নাকি মনে রাখা? ঠিক আছে, ডেল এইচ ডিভাইড বাই এইচ জিরো, ঠিক আছে, ইকুয়ালস টু ডেল ই
ডিভাইড বাই 1 প্লাস ই জিরো, এটা হচ্ছে মাদার ফর্মুলা। ডেল এইচ ডিভাইড বাই এইচ জিরো ইকুয়ালস টু ডেল ই ডিভাইড বাই 1 প্লাস ই জিরো, এটা মনে রাখো। ঠিক আছে, এই তোমার ডেল এইচটা অ্যাকচুয়ালি বের করতে হবে। তো ফার্স্ট ফেজে তুমি কি করবে, ফার্স্ট ফেজে ডেল এইচ সমান সমান এইচ জিরোটাকে ক্রস গুণ করে দাও, এইচ জিরো ইন্টু ডেল ই ডিভাইড বাই 1 প্লাস ই জিরো। ঠিক আছে, এটা থেকেই তুমি কোনাকুনি গুণ করে প্রথম ফর্মুলাটা বের করে নিলে। দ্বিতীয় ফর্মুলা তুমি কি করে বের করবে, তুমি জানো সিসির ফর্মুলা জানো, সিসি যদিও বা এখন দেখাবো। ঠিক আছে, তোমার কম্প্রেশন ইনডেক্স বা কোইফিশিয়েন্ট অফ কম্প্রেশন সিসি, সিসির ফর্মুলা কি, সিসি ইকুয়ালস টু ডেল ই, সিসি ইকুয়ালস টু ডেল ই ডিভাইডেড বাই লক 10। ঠিক আছে, লক 10 সিগমা 1, না এটা সিগমা 1 না, সিগমা 2 ড্যাশ, সিগমা 2 ড্যাশ ডিভাইড বাই সিগমা 1 ড্যাশ। এবার এটাকে যদি আরেকটু তুমি ভেঙে লেখো তাহলে কি লিখতে পারবো, ডেল ই ডিভাইড বাই লক 10। ঠিক আছে, সিগমা 2 মানে কি, সিগমা 2 হচ্ছে সিগমা 1 ড্যাশ প্লাস ডেল সিগমা ড্যাশ ডিভাইড বাই সিগমা 1 ড্যাশ। ঠিক আছে, এখান থেকে তুমি এই ডেল ইটাকে ফ্রি করো, ডেল ইটাকে তুমি মাদার ফর্মুলাতে বসাও, এই ডেল এইচ যেটা আসবে সেই ভ্যালুটা পেয়ে যাবে। এবার এখান থেকে আর কি পাবে, আর যদি তোমাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটির সাহায্যে ফাইনাল সেটেলমেন্ট বের করতে, সেটাও তুমি পারবে। কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি কি, এমভি, এমভি ইকুয়ালস টু এভি ডিভাইড বাই 1 প্লাস ই জিরো। এভি কি, এভি হচ্ছে তোমার ডেল ই ডিভাইড বাই ডেল সিগমা, আর এটা রয়েছে 1 প্লাস ই জিরো। এখান থেকেও তুমি ডেল ইটাকে ফ্রি করো, ডেল ইটাকে তুমি এই ফর্মুলাতে বসাও, তুমি এই ডেল এইচ এর থার্ড ভ্যালুটা পেয়ে যাবে। এর সাহায্যে তুমি কিন্তু ডেল এইচ বের করতে পারছো। এবার তুমি ডেল এইচ বের করলে, ডেল এইচ বের করলে, আর এই স্মল এইচটা তোমার ইনস্ট্যান্টিনিয়াস 50% বলেছে, তো এটা তোমাকে টেস্টের সাহায্যে বের করতে হবে। তুই 50% কনসলিডেশন হয়ে গেল তোমার সয়েলের পেয়ে গেলে। এবার তো তুমি বললে স্যার এই 50% কনসলিডেশন হলো, ঠিক আছে, এই ফর্মুলার সাথে আমি টিভি পেলাম, আমার উদ্দেশ্য কি, এই 50% কনসলিডেশন হতে কত সময় লাগবে, এটা আমি পাবো 2 নম্বর ফর্মুলার সাহায্যে। 2 নম্বর ফর্মুলাটাতে আমাকে কি বলে, আচ্ছা একটা জিনিস চিন্তা করছিলাম, কি জিনিস চিন্তা করলাম এখন তোমাদের বলার সময়, কি একটা জিনিস চিন্তা করছিলাম গো, ওটা দিয়ে বললে আর একটু সোজা হতো। যাক ভুলে গেলাম। তোমার এই ফর্মুলা কি, টিভি, টিভি ইকুয়ালস টু সিভি ইনটু টি, সিভি ইনটু টি ডিভাইড বাই ডি স্কয়ার। এই টিটা কি, এই টিটা হচ্ছে টাইম রিকোয়ার্ড ফর, যদি বলা হয় 30% কনসলিডেশন তাহলে 30% কনসলিডেশন, 0.5 যদি বলা হয় মানে 50% কনসলিডেশন, তাহলে এই টাইমটা হচ্ছে 50% কনসলিডেশন হতে কত সময় লাগবে, সেটা হচ্ছে স্মল টি। আচ্ছা এই ডিটা কি জিনিস, ডিটা হচ্ছে ড্রেনেজ পাথ, এগুলো তো ডিটেলস ক্লাসে বলেছি, এই ড্রেনেজ পাথ আর বলার প্রয়োজন হয় না। ঠিক আছে, যে ক্লাস দেখে আসবে সে পারবে। এখানে সিভি কি, সিভি হচ্ছে তোমার ডিগ্রি অফ কনসলিডেশন। তাহলে সিভি আমি স্যার কিভাবে এলো হঠাৎ করে আমার সিভি, সেটা তো দেখবো। তার আগে আমাকে কি দেখতে হবে, সিভির ফর্মুলাটা কি, সিভির ফর্মুলা সিভি ইকুয়ালস টু কে ডিভাইড বাই এমভি ইনটু গামা ডাব্লু। ঠিক আছে স্যার, এখান থেকে কে মানে কি, কে মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি, তার ইয়ে কি, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর এই এমভি কি জিনিস, এমভি হচ্ছে তোমাদের এখানে লিখেছি, কোথায় এটা লিখলাম এমভি, এই যে এমভি ইকুয়ালস টু এবি ডিভাইড বাই 1 প্লাস ই জিরো। এই ই জিরো তোমার ভয়েড রেশিও। ঠিক আছে, ভয়েড রেশিও মানে কি, ভয়েড রেশিওর ফর্মুলা কি অনুশ্রী, স্যার ডেল ভি বাই ভি জিরো মানে ভিএস, ভলিউম অফ ভয়েড ওইটা বাই ভলিউম অফ সয়েল সলিড, না। তাহলে দুটোই ভলিউমের ইউনিট, তাহলে এই ই জিরোর ইউনিটলেস। ঠিক আছে, তাহলে এভির তাহলে ইউনিট কি হলো, এভির ইউনিট হচ্ছে তোমার, তুমি কি করে পাবে, এভির ইউনিট হচ্ছে ডেল ই ডিভাইড বাই ডেল সিগমা। ঠিক আছে, ডেল সিগমা, ডেল ই আবার ইউনিটলেস, তাহলে ডেল সিগমার ইউনিট কি, কিলো নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এভির ইউনিট কি হয়ে গেল, এটা যেহেতু নিচে আছে উল্টে যাবে, তাহলে মিটার স্কয়ার পার কিলো নিউটন। ঠিক আছে, তাহলে এখানে লেখো না, এখানে লেখো না তুমি, এখানে লেখো যে কে এর জায়গায় লেখো মিটার পার সেকেন্ড, এমভির জায়গাতে লেখো কিলো নিউটন পার মিটার স্কয়ার, আর গামা ডাব্লুর জায়গায় লেখো কিলো নিউটন
পার মিটার কিউব, ঠিক আছে, এটাকে তুমি সিম্পলিফাই করো, এম মিটার পার সেকেন্ড ইন্টু ইন্টু মিটার স্কয়ার, ঠিক আছে, বাই কিলো নিউটন, ঠিক আছে, ইন্টু কি হচ্ছে অসুবিধা বলো তো, কিছু একটা ভুল লিখেছি, কিলো নিউটন পার, ওহো, এটা এই কিলো নিউটন পার মিটার স্কয়ারটা তো ডেল সিগমার ইউনিট হলো, ঠিক আছে, তাহলে এভির ইউনিটটা তো অপোজিট হয়ে যাবে, এভির ইউনিটটা হয়ে যাবে মিটার স্কয়ার পার কিলো নিউটন, ঠিক আছে, তাহলে এখানে তুমি লেখো মিটার স্কয়ার পার, এটা হচ্ছে মিটার স্কয়ার পার কিলো নিউটন, এটা উল্টে গিয়ে কি হবে, উল্টে গিয়ে কিলো নিউটনটা চলে যাবে ওপরে, কিলো নিউটনটা চলে যাবে ওপরে, আর মিটার স্কয়ারটা চলে আসবে নিচে, মিটার স্কয়ার, আর এই গামা ডাব্লুর ইউনিট কি, কিলো নিউটন পার মিটার কিউব, তো তাহলে মিটার কিউবটা চলে যাবে ওপরে, কিলো নিউটনটা চলে আসবে নিচে, কিলো নিউটন কেটে গেল, মিটার স্কয়ার এখানে থাকলো মিটার, ঠিক আছে, তাহলে ইউনিট কি হয়ে গেল, সিভির ইউনিট হয়ে গেল মিটার স্কয়ার পার সেকেন্ড অথবা সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড, ঠিক আছে। ও হ্যাঁ, যেটা চিন্তা করছিলাম, এই এই ডেল এইচ এর ওপরে যেই কোশ্চেনগুলো রয়েছে গুপ্তার বই, ওগুলো বলে দিচ্ছি, তাহলে এই মিটার স্কয়ার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার স্কয়ার পার সেকেন্ড, ঠিক আছে, এটা হয়ে গেল তোমার এই সিভির ইউনিট। এবার তুমি বলতে পারো স্যার সিভি এলো কোথা থেকে, তাহলে সিভি এলো তোমার 3 নাম্বার ফর্মুলা থেকে, তোমাকে যদি তুমি দেখো টাইমের সাপেক্ষে ডেপ্থের মাধ্যমে অডোমিটার একটা টেস্ট তোমাদের শিখিয়েছিলাম, অডোমিটার টেস্টে দেখবে যে পোর ওয়াটার প্রেশার টাইমেও তোমার চেঞ্জ হয়, আবার ডেপথের রেসপেক্টেও চেঞ্জ হয়, এখান থেকে 1 ডিগ্রি কনসলিডেশনের একটা ইকুয়েশন রয়েছে, সেই 1 ডিগ্রি কনসলিডেশনের ইকুয়েশনটা কি, ডেল ইউ ডিভাইডেড বাই ডেল টি, এই যে টাইম চলে এলো, টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়, ইজ প্রপোর্শনেট টু ডেল ইউ স্কয়ার ডিভাইড বাই ডেল জেড স্কয়ার, এই সমানুপাতিক থেকে সমান সমানে আনো, ডেল ইউ ডিভাইড বাই ডেল টি ইকুয়ালস টু সিভি ইন্টু ডেল ইউ স্কয়ার ডিভাইড বাই ডেল জেড স্কয়ার, এই তোমার সিভি এলো, এই সিভির উত্থান থেকে তুমি এই ডিগ্রি 1 ডিগ্রি ইকুয়েশন যেটা, ঠিক আছে, ডিগ্রি অফ কনসলিডেশনের, সেটাও তুমি মনে রাখতে পারলে, আর এখান দিয়ে তোমাকে কি মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে 4 নাম্বার, এটা মনে হয় 1 2 3 4 নাম্বার ইকুয়েশন, 4 নাম্বার মানে পয়েন্ট, 4 নাম্বার পয়েন্টে তোমাকে কি মনে রাখতে হবে, এভি কি জিনিস, এভি হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, এভি আমি কোন কোন সয়েলের ক্ষেত্রে পড়বো, একটা পড়বো এনসিসি সয়েলের ক্ষেত্রে, একটা পড়বো হচ্ছে ওসিসি সয়েলের ক্ষেত্রে, এনসিসি সয়েল হচ্ছে তোমার এটা অ্যারাথমেটিক স্কেল হয়, ঠিক আছে, অ্যারাথমেটিক স্কেলে এর এই ক্যালকুলেশনটা করি, আর ওসিসি সয়েলের ক্ষেত্রে হচ্ছে অ্যারাথমেটিক স্কেলে এই ক্যালকুলেশনটা করি। এবার এই অ্যারাথমেটিক স্কেলের জায়গায়, ঠিক আছে, এনসিসি সয়েল নিয়ে যদি আমি সেমিলক পেপারে ক্যালকুলেশনটা করি, তাহলে এনসিসি সয়েলের ক্ষেত্রে এই এভি বের করতে গিয়ে যেই পয়েন্টগুলো পেলাম, সেই পয়েন্টগুলো বা সেই ডেটাগুলোকেই ইউজ করব, তাহলে যেই কোএফিসিয়েন্টটা পাবো তাকে বলা হয় কম্প্রেশন ইন্ডেক্স, তাকে বলা হয় কম্প্রেশন ইন্ডেক্স, ঠিক আছে, কম্প্রেশন ইন্ডেক্সের ফর্মুলা কি, কম্প্রেশন ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে সিসি, সিসি ইকুয়ালস টু ডেল ই ডিভাইডেড বাই লগ লগ 10, ঠিক আছে, লগ 10 তোমার সিগমা ওয়ান বাই বা সিগমা 2 করি, এটা হচ্ছে সিগমা 2 ডিভাইড বাই সিগমা 1, ঠিক আছে, সিগমা 2 বাই সিগমা 1, তাহলে এটাকে তুমি কিভাবে গুছিয়ে লিখতে পারো, এটাকে তুমি গুছিয়ে লিখতে পারো ডেল ই ডিভাইডেড বাই লগ 10, সিগমা 2 কে তুমি লিখতে পারো সিগমা 1 প্লাস ডেল সিগমা ডিভাইড বাই সিগমা 1, এগুলো এফেক্টিভ হবে, সব উপরে দাগ হবে, ঠিক আছে, এটাই লিখেছিলাম তো সিগমা 2, হ্যাঁ ঠিক আছে, এই গেল, তাহলে এই কম্প্রেশন ইন্ডেক্স, তুমি যদি বলো জিনিসটা বুঝলাম না, আর একটু সোজা করে বলেন, একটা শুধু বলবো, ঠিক আছে, একটা বলবো, বাদ বাকিটা রেকর্ডিং ক্লাসে দেখবে, আমি ওয়াই অ্যাক্সিসে কি নেব, ওয়াই অ্যাক্সিসে নেব হচ্ছে ভয়েড রেশিও, ওয়াই অ্যাক্সিসে নেব হচ্ছে ভয়েড রেশিও, আর আমি এক্স অ্যাক্সিসে কি নেব, এক্স অ্যাক্সিসে আমি নেব হচ্ছে তোমার এফেক্টিভ স্ট্রেস, ঠিক আছে, এফেক্টিভ স্ট্রেস। এবার ইনিশিয়াল আমার ভয়েড রেশিও কত, ইনিশিয়াল ভয়েড রেশিও আমি মনে করলাম হচ্ছে
ই জিরো। এই ইনিশিয়াল ভয়েড রেশিও কেন ই জিরো? ইনিশিয়াল একটা এফেক্টিভ স্ট্রেস রয়েছে সিগমা জিরো প্রাইমের জন্য, ঠিক আছে। এবার আমি এফেক্টিভ স্ট্রেস বাড়াবো, সিগমা জিরো থেকে করব সিগমা ওয়ান ড্যাশ, এর থেকে বাড়িয়ে করব সিগমা টু ড্যাশ, এর থেকে বাড়িয়ে করব সিগমা থ্রি ড্যাশ, এর থেকে বাড়িয়ে করব সিগমা ফোর ড্যাশ। এফেক্টিভ স্ট্রেসটা বাড়াবো যেই, সাথে সাথে আমার ভয়েড রেশিওটা কমবে। এই ই জিরো থেকে হয়ে গেল ই ওয়ান, ই জিরো থেকে হয়ে গেল ই ওয়ান, ই ওয়ান থেকে হয়ে গেল ই টু, ই টু থেকে হয়ে গেল ই থ্রি, ঠিক আছে। তাহলে কিছু ভ্যালু পেলাম, এই ভ্যালুগুলোকে যোগ করলে এই আমি একটা কার্ভ পেলাম। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি কার্ভ বলা হয়? কনকেভ না কনভেক্স? কি বলা হয় এটাকে? স্যার এটা কনকেভ। কনকেভ, কনকেভ স্যার। কনকেভ। কনকেভ, ঠিক আছে, এটা কনকেভ কার্ভ। আরেকটা জিনিস দেখি তো, এখান থেকে একটা পয়েন্ট মিস হয়ে গেল বলতে। এখান থেকে একটা, ও হ্যাঁ, স্প্রিং অ্যানালজি, ইয়েস, স্প্রিং অ্যানালজিটা তো বলতেই হবে, ঠিক আছে। তাই মনে করছিলাম কি মিস হয়ে গেল। আচ্ছা, কনকেভ, এটাকে কনকেভ কার্ভ বলা হয়, ঠিক আছে, মানে উত্তল। আরেকটা রয়েছে কনভেক্স। এবার এই কনকেভ কার্ভের মধ্যে তুমি যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট টানো, ঠিক আছে, সেই ট্যানজেন্টটা হরাইজেন্টালের সাথে যেই অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলটাই কিন্তু আমার এখানে এই ডেফিনেশনগুলো। এই তোমার এই এভি, এভি মানে কি? এভি মানে তোমাকে কি বললাম, যে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। এবার তুমি এইগুলো দিয়ে আঁকো, এগুলোকে জয়েন করো, এগুলোকে তুমি জয়েন করো, ঠিক আছে, এগুলোকে জয়েন করো। তাহলে তুমি কি পাবে? ঠিক হলো না, দাঁড়াও, এটা একটু ভালো করে শেখাচ্ছি। যখন একটা ডেফিনেশন, এটা লিখে দিই, এটা ভালো করেই বলি। ড্রয়িংটা আগে করে এই ই জিরো ই ওয়ানগুলো দেখাই, ঠিক আছে, তাহলে গ্রাফটা মিলবে। তা নাহলে তো আর গ্রাফটা মিলবে না, ইচ্ছা মতন তো আর গ্রাফ ড্র করা যায় না। এই পেলাম, ঠিক আছে, এই পেলাম এখানে। এটা হচ্ছে ই জিরো, ঠিক আছে, এটা ই ওয়ান, ই ওয়ান এর রেসপেক্টে এটা হচ্ছে ডেল্টা ওয়ান, ঠিক আছে, এটা ডেল্টা জিরো, তারপরে এটা হচ্ছে ই, এটা ডেল সিগমা টু, ডেল সিগমা থ্রি, তিনটে পয়েন্টই নিই। ডেল সিগমা টু এর রেসপেক্টে যেটা হলো সেটা হচ্ছে এই, এটা ই টু, ডেল সিগমা থ্রি এর রেসপেক্টে হলো সেটা হচ্ছে ই থ্রি, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই কথাটা কিভাবে লিখলাম। এখানে প্রথমে লিখলাম ডেল সিগমা টু, ঠিক আছে, বাই ডেল সিগমা ওয়ান। তাহলে এটা তোমার ডেল সিগমা টু, আর তোমার ডেল সিগমা ওয়ান। এই ডেল সিগমা ওয়ানের সাথে তুমি যদি, এখানে তো একটা ইনক্রিমেন্ট হচ্ছে স্ট্রেসের, এটা ডেল সিগমা, ডেল সিগমাটা যোগ করে দাও, তাহলেই তুমি ডেল সিগমা টুটা পাবে, ঠিক আছে। তাহলে এই ডেল সিগমা টুটাকে আমি কিভাবে লিখতে পারি? এখানে আমার ডেল সিগমা ওয়ান, ডেল সিগমা ওয়ানের সাথে ডেল সিগমাটা যোগ করলাম, ডেল সিগমা টুটা পেলাম। তাই করেছি, ডেল সিগমা ওয়ানের সাথে ডেল সিগমা যোগ করে আমি ডেল সিগমা টুটা পেরেছি। আর নিচে ডেল সিগমা ওয়ান অ্যাজ ইট ইজ ডেল সিগমা ওয়ানের মতনই আছে। তাহলে এই পার্টিকুলার কার্ভের যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট টানলে সেই ট্যানজেন্টটা হরাইজেন্টালের সাথে যে অ্যাঙ্গেল করেছে সেটা আমার হবে তোমার এই কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। তাহলে ট্যানজেন্ট টানবো, ট্যানজেন্ট টানলে তার স্লোপটা, তাহলে ট্যানজেন্ট টেনে স্লোপ দিয়ে এটা বের করি। একদম এইভাবে মনে রাখবে, মনে থাকবে কিন্তু পরীক্ষার হল অবধি, ভুলবেই না, ঠিক আছে। তাহলে ধরো এই পয়েন্টে আমাকে, এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট টানছি, এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট টানলাম, ঠিক আছে। এই ট্যানজেন্টটা হরাইজেন্টালের সাথে এই ধরো তোমার থিটা অ্যাঙ্গেল তৈরি করলো। তাহলে এই থিটা অ্যাঙ্গেল, এই থিটাটাই হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। তাহলে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি কি হলো? এই থিটাটা কি? থিটাটা বলতে তুমি কি বোঝো? তাহলে এই চেঞ্জটা, এই ডেল ই, ডেল ই ডিভাইডেড বাই এখানে যেটুকুন তোমার চেঞ্জ হলো ডেল সিগমা, ডেল সিগমা। তাহলে তুমি লেখো এখান থেকে একবারে তুমি লিখতে পারো যে এ ভি, এ ভি ইকুয়ালস টু ডেল ই, ডেল ই ডিভাইড বাই ডেল সিগমা, ঠিক আছে। এর আগে একটা মাইনাস সাইন আসে, এই মাইনাস সাইনটা কিন্তু কখনোই ইন্ডিকেট করে না যে এভি নেগেটিভ, ঠিক আছে। এই মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করে? এই মাইনাস সাইনটা ইন্ডিকেট করে যে একটা তোমার এই রেশিওর মধ্যে একটা প্যারামিটার ইনক্রিজ হচ্ছে, আরেকটা প্যারামিটার ডিক্রিজ হচ্ছে। তাহলে এই দেখো সিগমাটা ডেল সিগমা জিরো থেকে ডেল সিগমা ওয়ান, ডেল সিগমা ওয়ান থেকে ডেল সিগমা টু, ডেল সিগমা টু থেকে ডেল সিগমা থ্রি ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, কিন্তু ভয়েড রেশিওটা ডিক্রিজ হচ্ছে। সেই কারণে এই নেগেটিভ চিহ্নটা ইউজ করেছি। ব্যাস হয়ে গেল।
এটা যদি তুমি পড়ে রেডি হয় একবার বোঝো, আমার প্রিভিয়াস ক্লাসটা দেখো, প্রিভিয়াস ক্লাস দেখে তোমার ইজিলি, ভেরি ইজি, তুমি ও সিসি সয়েলের ক্ষেত্রে বের করতে পারবে, কম্প্রেশন ইন্ডেক্স কি করে বের করলাম সেটা তুমি বুঝবে। এরপরে তোমার আরেকটা ডেফিনেশন কি, সিআর। সিআর কি? সিআর হচ্ছে তোমার রিকম্প্রেশন ইন্ডেক্স, ঠিক আছে, ওটা ওখানে আলোচনা করা হয়েছে, রিকম্প্রেশন ইন্ডেক্স। তারপরে এখান দিয়ে কি জানতে লাগে, তারপরে এখান দিয়ে জানতে লাগে এমভি। এমভি সম্পর্কে আগেই আমি এখানে আলোচনা করে দিয়েছি বিস্তারিত, এমভি হয়ে গেল, ব্যাস এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারে আর কোনো তোমার ইয়ে নেই, এই চ্যাপ্টারে আর কোনো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গিয়ে কোনো সমস্যা হবে এমন কোনো পয়েন্ট নেই, একদম শর্টে বলে দিলাম। হ্যাঁ, অবশ্যই ক্লাস যে দেখে আসবে সেই ধরতে পারবে। এবার তোমাদের আরো দুটো তিনটে চারটে গ্রাফ নিয়ে আলোচনা করব, তিনটে চারটে গ্রাফ নিয়ে আলোচনা করলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এবার কি সুবিধা হচ্ছে সৌরভ? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, সুবিধা হচ্ছে। সুবিধা হচ্ছে না, কতটুকুন স্পেসিফিক আমাকে পড়তে হবে আমি সেইটুকুনি তোমাকে বলে দিচ্ছি, কিন্তু আবল তাবল অত গল্পে যাব না। আবল তাবল, আবল তাবল বলা ঠিক নয়, মানে যেটা বেসিক চ্যাপ্টারের, বেসিক দিয়ে তো দেখো, খুব সত্যি কথা বলতে বেসিক দিয়ে তো পরীক্ষার কোশ্চেন করা যায় না, ঠিক আছে, বেসিক জানতে লাগে, এবং পরীক্ষার কোশ্চেন করতে গেলে কোন জায়গাটা পড়তে হয় সেটাও তোমাকে তুলে ধরবো, ঠিক আছে। হ্যাঁ, এবার তোমাকে বলবো হচ্ছে গ্রাফ, কত করে গ্রাফ আলোচনা করি। স্প্রিং, তার আগে এই চ্যাপ্টারটার নাম সব জায়গায় বলা হয় যে তোমার কম্প্যাকশন, কনসলিডেশন, সেটেলমেন্ট। আমি তো দেখো এই তিনটে চ্যাপ্টারের মধ্যে কোনো মানে এই তিনটে নামের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাই না, আমি তো এটাকে একভাবে বুঝি এটা কম্প্রেসিবিলিটি, কারণ কনসলিডেশনের সাথে তোমার সেটেলমেন্ট জড়িত রয়েছে, তো সেটেলমেন্টের আলাদা কোনো অস্তিত্বই নেই। কম্প্যাকশন আর কনসলিডেশন হচ্ছে মাটি বসে যাচ্ছে, ওটাই সেটেলমেন্ট, ওই তো সেটেলমেন্ট। হ্যাঁ, এবার আসো, এবার আসো তুমি ইয়ের ক্ষেত্রে, ওই এই জায়গাটা গেল তো, এবার তুমি কম্প্রেসিবিলিটি কাকে বলে, ঠিক আছে। কম্প্রেসিবিলিটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কম্প্রেসিবিলিটিকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা কম্প্যাকশন, একটা কনসলিডেশন। কম্প্যাকশন কি, একটা থ্রি ফেজ চিন্তা করো, ঠিক আছে, এই থ্রি ফেজের মধ্যে তোমার ভলিউম অফ ভয়েড গুলো, ভলিউম অফ ভয়েডের মধ্যে যেই এয়ারটা রয়েছে, তুমি রোলার চালিয়ে দিলে সেই এয়ারটা বেরিয়ে গেল, ঠিক আছে, ইনস্ট্যান্টিনিয়াস প্রসেস, রোলারটা চালাচ্ছ ওটা ইনস্ট্যান্টিনিয়াস, তোমার এয়ারটা বেরিয়ে গেল, এই প্রসেসকে বলা হয় কম্প্যাকশন। কনসলিডেশন কি, কনসলিডেশন ইজ এ টাইম ডিপেন্ডেন্ট, ঠিক আছে, টাইম ডিপেন্ডেন্ট, এর মধ্যে তোমার এই ইন্টারমলিকিউলার তোমার জলগুলো, ঠিক আছে, বা ওয়াটারটা বেরোবে, ঠিক আছে, এই প্রসেসটাকে কনসলিডেশন বলে, বিভিন্ন বইয়ে লেখা আছে, কিন্তু একদম ডেফিনেটলি ভুল কথা কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এমনি তাও তুমি কি বুঝতে পারছো, এমনি তোমাকে এই যে আমি বললাম যে একটা থ্রি ফেজের মধ্যে, ঠিক আছে, তোমার ইন্টারমলিকিউলার যেই জলটা রয়েছে সেটা বেরিয়ে যাওয়াকে কনসলিডেশন বলে, ভুলটা কোথায় ধরিয়ে দাও তো অনুশ্রী, এই যে কথাটা বললাম ভুলটা কি, অ্যাডিশনাল স্ট্রেসের জন্য সেইটা বলতে হবে। অ্যাডিশনাল স্ট্রেসের জন্য, মানেটা কি, মানেটা কি, তাই না, অ্যাডিশনাল স্ট্রেস তো বুঝলাম। স্ট্রেস দিলে তাহলেই ওর মধ্যে এক্সেস পোর ওয়াটার প্রেশার জেনারেট করবে। আচ্ছা, এক্সেস পোর ওয়াটার প্রেশার, ধরো একটা জল, একটা তোমার থ্রি ফেজের মধ্যে 40 লিটার জল আছে, তাহলে কনসলিডেশন শেষে কি 40 লিটার জলই বেরিয়ে যাবে? না স্যার, ওই না না, মানে পুরো যতটা বেরোবে অব্দি না। জল নিতে পারবে না, জলকে ট্রান্সফার করবে সেইটা বেরোবে। দেখো এই জায়গাটা সোজাভাবে বুঝাই, ঠিক যতটা আছে, এটা সোজাভাবে বুঝতে গেলে আমাদের কি বুঝতে হবে, স্প্রিং অ্যানালজি বুঝতে হবে। কনসলিডেশন কি জিনিস দেখো, এটাই অনেকের ক্লিয়ার থাকে না, এ নিউমেরিক্যাল প্রবলেম পারবে কিন্তু করতে, নিউমেরিক্যাল প্রবলেম করতে বিশেষ কিছু অসুবিধা হবে না, কিন্তু কনসলিডেশন কি প্রসেস সেটা একবার দেখো আমার কাছে, তারপরে নিউমেরিক্যাল প্রসেসটা করো। এবার এটাকে স্প্রিং অ্যানালজির সাহায্যে বোঝানো যায়। স্প্রিং অ্যানালজি কি, একটা স্প্রিং রয়েছে, সেই স্প্রিং এর মধ্যে আমরা ইনিশিয়ালি 15 কিলো, আমি একদম স্পেসিফিক এটা দিয়ে আগেও বুঝিয়েছি, আজকেও বোঝাবো, ভবিষ্যতে যাদের পড়াবো তাদেরও এই কয়েকটা উদাহরণ, এই ভ্যালু সেম টু সেম বোঝাই কিন্তু। হ্যাঁ, একটা স্প্রিং রয়েছে, স্প্রিং এর মধ্যে 15 কিলো নিউটন লোড অ্যাপ্লাই করলাম, স্প্রিংটার হাইট আমি দেখলাম হচ্ছে তোমার Z0, ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল হাইট, ইনিশিয়ালকে 0 দিয়ে ডিফাইন করা হয়। এবার ওই স্প্রিং এর মধ্যে অ্যাডিশনাল 5 কিলো নিউটন লোড আমি অ্যাপ্লাই করলাম, দেখলাম স্প্রিং এর হাইট হলো হচ্ছে Z1, ঠিক আছে, Z1 হাইট হলো, তাহলে অ্যাডিশনাল যে 5 কিলো নিউটন লোডটা দিলাম, এই জন্য স্প্রিংটা কিছুটা বসে গেল। সুরাজ বোঝা যাচ্ছে?
সুরাজ দেখে আসে না মনে হয়, কথাবার্তা কিছুই বলে না, আগে তো কথাবার্তা বলতাম, চুপচাপ হয়ে গেছে ক্লাসে। হ্যাঁ কি বলছো? ফোন করবে, ফোন করবে, কি সমস্যা হচ্ছে ফোন করবে। হতে পারে, দেখো পড়াটা জার্নি তো একটা প্রিপারেশন, খুব টাফ, সব কিছু বুঝিয়ে রেখে। আর এরা কিছুদিন আগেই জুনিয়র ইঞ্জিনিয়ার চাকরি পেয়েছে, অফিস তো করতে হচ্ছে, অফিস টফিস করে পড়া ধরে রাখা সত্যিই খুব চাপ, বলে তো লাভ নাই, একদম মানে খুবই অসুবিধা হয়, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল যেই স্প্রিংটা তোমার 15 কিলো নিউটন, ধরো 15 কিলো নিউটন জেড, হ্যাঁ যে ঠিকই বলেছি, 15 কিলো নিউটন লোড চাপালাম, তখন স্প্রিংটার হাইট দেখা গেল রয়েছে কতটা, Z0। এবার অ্যাডিশনাল 5 কিলো নিউটন লোড দিলাম, বাটখারা ধরে নিতে পারো, বাটখারা দিলাম একটা, তাহলে ওর হাইট হলো হচ্ছে Z1। তাহলে এই অ্যাডিশনাল 5 কিলো লোডটা কে নিল, স্প্রিং নিল, সেই জন্য স্প্রিং এর হাইটটা বসে গেল। এবার এই স্প্রিংটাকে তুমি একটা জলের বিকারের মধ্যে রাখো, ঠিক আছে, আমার ডিটেল ক্লাসে দেখবে, এগুলো তো ডায়াগ্রাম করে বুঝিয়েছি কিন্তু, হ্যাঁ। একটা বিকারের মধ্যে রাখো, বিকারের মধ্যে রেখে তার ওপরে তুমি কি করো, সেই বিকারের মধ্যে রেখে 7টা ডায়াগ্রাম বোঝাবো, এটা 3 নাম্বার ডায়াগ্রাম হচ্ছে। সেই বিকারের মধ্যে তোমার স্প্রিংটাকে রেখে তার উপর তুমি 15 কিলো নিউটন লোডটা চাপাও, দেখবে হাইট Z0 রয়েছে, ঠিক আছে, বিকারের বাইরে রাখাতেও Z0 হাইট ছিল। এবার 4 নাম্বার ফেজে চলে আসো। 4 নাম্বার ফেজে কি করবে, 4 নাম্বার ফেজে তুমি ওই বিকারটার মধ্যে জল ভরে দাও, ওই বিকারটার মধ্যে জল ভরে দাও, জল ভরে দিয়েও দেখবে 15 কিলো নিউটন লোড ছিল তো, স্প্রিং এর হাইট তোমার Z0ই রয়েছে। এবার তুমি কি করো, ওই বিকারের মধ্যে তোমার জল এক্সপেল আউট করতে পারে এরকম একটা পাইপ দাও, কিন্তু পাইপের ভাল্বটা বন্ধ রাখো, ঠিক আছে, পাইপের ভাল্বটা বন্ধ রাখো, এবং তুমি তাতে 5 কিলো নিউটন এক্সট্রা লোড চাপিয়ে দাও, ঠিক আছে। তাও তুমি দেখবে যে ওই হাইটটা, ঠিক আছে, Z0ই রয়েছে। তাহলে পার্থক্যটা কোথায় হলো, পার্থক্যটা হলো হচ্ছে স্প্রিংটাকে, যখন স্প্রিংটা বিকারের মধ্যে ছিল না, তখন তুমি যখন 15 কিলো নিউটন প্লাস 5 কিলো নিউটন লোডটা চাপাচ্ছিলে, তাতে কিন্তু স্প্রিংটা বসে গেল। কিন্তু এখন কি হলো, এখন তো তোমার ওই 15 বিকারের মধ্যে রয়েছে, বিকারের মধ্যে জলও রয়েছে, তুই 15 কিলো নিউটনেও যা হাইট পেলে, 5 কিলো নিউটনেও কিন্তু স্প্রিং এর হাইটটা সমান পেলে। তাহলে স্প্রিংটা যদি ওই 5 কিলো নিউটন লোডটা নিত, তাহলে তো ওর হাইটটা বসে Z0 থেকে Z1 হয়ে যেত, স্প্রিং এর তো হাইট কোনো চেঞ্জ হয়নি। তাহলে কি হচ্ছে, তাহলে তোমার ওই অ্যাডিশনাল যেই লোডটা কিন্তু আর স্প্রিং নেয়নি, স্প্রিং যদি নিত স্প্রিং তো বসে যেত, তাহলে ওই অ্যাডিশনাল স্ট্রেসটা কে নিল, সেই অ্যাডিশনাল স্ট্রেসটা জলটা। বিকারের মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা নিল, ঠিক আছে, জলটা নিল। তাহলে টোটাল ধরো সেই বিকারের মধ্যে 40 কিলো বা 40 লিটার জল আছে, 4 লিটার জল ওই অ্যাডিশনাল স্ট্রেসটা নিল 5 কিলো নিউটনের। এবার তুমি কি করলে, 5 নম্বর ডায়াগ্রামে ভাল্বটাকে একটু তুমি খুলে দিলে, ভাল্বটাকে একটু খুলে দিলে, স্লাইটলি ওপেন করলে বা পার্শিয়ালি ওপেন করলে, ঠিক আছে, যেই তুমি করলে তোমার কিছুটা জল বাইরের দিকে বেরিয়ে গেল। কেন কিছুটা জল বাইরের দিকে বেরিয়ে গেল, 4 লিটার জল ওই অ্যাডিশনাল 5 কিলো নিউটন লোড নিয়েছিল, তার কিছুটা বাইরের দিকে বেরিয়ে গেল, পার্শিয়াল ওপেন করেছিল, পুরো ওপেন করনি। আর স্প্রিংটা কিছুটা বসে গেল, তার মানে কি, যেই জলটা সেই অ্যাডিশনাল স্ট্রেসটাকে ক্যারি করছিল, সে কিছুটা এক্সপেল আউট হলো, ফলে সেই অ্যাডিশনাল তোমার লোডটা কিছুটা স্প্রিং ক্যারি করলো। এবার তুমি ভাল্বটাকে ফুললি ওপেন করে দাও, দেখবে সেই একটা পার্টিকুলার কোয়ান্টিটির জল বাইরে বেরিয়ে যাবে, ওই 40 লিটারের মধ্যে 4 লিটার জলটা বাইরে বেরিয়ে গেল। কেন 4 লিটার জলটা বাইরে বেরিয়ে গেল, যেহেতু এই 4 লিটার জলটা অ্যাডিশনাল যেই স্ট্রেসটা আসছিল জলের মধ্যে সেটাকে ক্যারি করছিল। তাহলে এবার কি হবে, এবার স্প্রিংটা Z1 পর্যন্ত বসে গেল। তাহলে তুমি কি দেখলে, অ্যাডিশনাল লোড আসছে, এই অ্যাডিশনাল লোড আসার জন্য কিছুটা জল বাইরের দিকে এক্সপেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই ঘটনাকে বলা হয় কনসোলিডেশন। বোঝা গেছে কনসোলিডেশন কাকে বলে, অ্যাডিশনাল লোড আসার জন্য, ঠিক আছে, যেই পোর ওয়াটার প্রেসার তৈরি হলো, পোর ওয়াটার প্রেসার মানে জলের মধ্যে যেই প্রেসার, সেই পোর ওয়াটার প্রেসার রিলিজের ফেনোমেনাকে বলা হয় কনসোলিডেশন। বোঝানো গেল কনসোলিডেশন কাকে বলে?
নাকি একটু ডায়াগ্রাম আঁকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা পাপিয়া, আগের সয়েলের ক্লাস দেখে এসেছো? হ্যাঁ স্যার, দেখে এসেছি। তাই দেখে আসলে কি আর ডায়াগ্রাম আঁকার প্রয়োজন আছে? না স্যার, আর তো দরকার নেই। যে দেখে এখন আসেনি তার জন্য বাকিদের জানি না। না, যে দেখে আসেনি তার জন্য কিন্তু রিভিশন ক্লাস নয়, তাকে ওটা দেখতে হবে আগে। রিভিশন ক্লাস তোমাকে যদি পরীক্ষার জন্য আরো মনে করিয়ে দিতে পারি, মূল ইম্পর্টেন্ট জায়গাগুলো বলে দিতে পারি। ডায়াগ্রাম আঁকলে তো একদিনে শেষ হয় নাকি কোনোদিন, ঠিক আছে? এবার চলে আসা হচ্ছে তোমার, আমরা কনসোলিডেশন কোন জাতীয় সয়েলের, এটা হচ্ছে প্রথম ডায়াগ্রাম। দ্বিতীয় ডায়াগ্রাম কি, কনসোলিডেশন আমরা কোন সয়েলের ক্ষেত্রে করব। দেখো, তুমি বলতে পারো যে ক্লেই সয়েল যে রয়েছে, ক্লেই সয়েলের তোমার ভলিউম অফ ভয়েড বেশি, টোটাল ভলিউম অফ ভয়েড বেশি, আর ক্লেই সয়েল ইন্টারকানেক্টেড না, ঠিক আছে? স্যান্ডি সয়েল বা গ্র্যাভেল, ঠিক আছে, গ্র্যাভেল জাতীয় সয়েল, তার মধ্যে ভলিউম অফ ভয়েড, টোটাল ভলিউম অফ ভয়েড কম, এবং এই ভয়েডগুলো ইন্টারকানেক্টেড। সেই কারণে তোমার যদি স্যান্ডি সয়েল হয়, সেই স্যান্ডি সয়েলের সেটেলমেন্ট অনেক বেশি হবে, যেহেতু ভলিউম অফ ভয়েড বেশি। আর আমরা কোনো একটা স্ট্রাকচারের, ঠিক আছে, যদি বাড়ি তৈরি করি, তার যদি সেটেলমেন্ট হয়ে যায়, তাহলে তো আমার বাড়িটা ভেঙে গেল। তাহলে সেটেলমেন্ট বেশি আমার কাম্য নয়। ফলে যেই সয়েলের জন্য সেটেলমেন্ট বেশি হবে, সেই সয়েলের আমাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? এটা গেল দ্বিতীয় ডায়াগ্রাম। তৃতীয় ডায়াগ্রাম কি? তৃতীয় ডায়াগ্রাম হচ্ছে তোমার এই ও হ্যাঁ, তোমাদের আজকে এই চ্যাপ্টারটাও ছিল, কম্প্যাকশন, কনসোলিডেশন, সেটেলমেন্টের সাথে এফেক্টিভ স্ট্রেস ছিল। এফেক্টিভ স্ট্রেস আমি আর আলাদাভাবে কোনোদিনও পড়াবো না, এই চ্যাপ্টারের মধ্যেই এফেক্টিভ স্ট্রেস পড়াবো, ঠিক আছে? এফেক্টিভ স্ট্রেসটা কি করে পড়াবো? দেখো, তিনটে ডায়াগ্রামে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডায়াগ্রামের সাহায্যে এফেক্টিভ স্ট্রেস পড়াবো। আচ্ছা, প্রথমে বিকারের মধ্যে ধরো একটা ভালো করে স্কেল টেল দিয়ে আঁকি, এত রাফ ড্রয়িং করলে কি, চলো একটা আঁকলাম। আমি 9টা ব্যাগের, এবার তো শুধু কপি পেস্ট করা, কপি। বুঝতে পারলে কোন জায়গাটা নিয়ে আলোচনা করবো এখন, যারা পড়ে এসেছো? স্প্রিং অ্যানালজি যেটা, স্প্রিং অ্যানালজির, ওই স্প্রিং অ্যানালজি তো হলোই, হ্যাঁ মানে পোর প্রেসারটা যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোম, পড়ার কেমন সময় পাচ্ছ? মোটামুটি 2-3 ঘন্টা পেয়ে যাচ্ছি। কেন, কি কাজ আছে অফিসে যে 2-3 ঘন্টা বলছো? না, অফিসে যেরকম অফিসে তো কাজের থেকে কিছুই আমরা কাজ নেই তোমার। জার্নি টাইমটা বেশি না, তাও এখন আমাদের সাইটে রোজই বেরোতে হচ্ছে প্রায়। অফিস থেকে বেরোতে বেরোতে 6টা বেজে যায়, আর 10টা 15-র মধ্যে ঢুকে যেতে হয়, সে অনেক এই তোমার সকালে বেরোতে কোন হয়। নাম্বার টাওয়ারে অফিসটা তোমার? কোন নাম্বার জলের ওই ট্যাঙ্কিতে? 3 নম্বর ট্যাঙ্ক, তিন ও, নম্বর ট্যাঙ্ক 3 নম্বরে না? আমি সেখানে হ্যাঁ হ্যাঁ। গিয়েছিলাম, আমি 3 নম্বরে গিয়েছিলাম, আমার একজন পরিচিত একজন রয়েছেন আর কি, ওনার সঙ্গে দেখা করতে। তো উনি বললেন আমি এখন আর 3 নম্বরে না, আমি একদম 3 নম্বরের পেছনেই দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? তো আমাকে ও বললো আচ্ছা। 1 নম্বরে আছি। তো 1 নম্বরে গেলাম, ঠিক আছে? আমার এক কাছে একটা, নাম্বারটা মানে ডব্লিউটিপির কাছে এরকম। ওটা হচ্ছে তোমার ওই যেই নিউটন বাস স্ট্যান্ডটা আছে, 3 নম্বরটা তোমার ডান হাতে চলে গেল, বাঁ হাত দিয়ে, ডান হাতে আর ওটা বাঁ বাঁ হাতে, হাতে হ্যাঁ। চলে গেল, বাঁ হাতে চলে গিয়ে আবার বাঁ হাতে ঢুকতে হয়, ঠিক আছে? আবার বাঁ হাতে, আবার বাঁ হ্যাঁ, হাতে ঢুকে ডব্লিউটিপিটা সোজা ওখানে। একদম, ওর ভেতরে হুম, ট্রিটমেন্ট হুম। প্ল্যান্ট আছে না, একটা বিশাল ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইটাও আমাদের একটা সাইট ওটাও। তাই নাকি? ওর ভেতরে কি কি ইউনিট আছে গো ট্রিটমেন্ট প্ল্যান্টের ভেতরে? ওই সবকটাই আছে, সব ইউনিটই আছে ওর মধ্যে। সব আছে তোমার, সবকটা আছে। প্রাইমারি হ্যাঁ ট্রিটমেন্ট প্ল্যান, হ্যাঁ হ্যাঁ। সেকেন্ডারি ট্রিটমেন্ট প্ল্যান, গ্রিড চেম্বার, হ্যাঁ, তারপরে স্লাজ স্যান্ড ডাইজেশন ফিল্টার ট্যাঙ্ক। আছে, র্যাপিড স্যান্ড ফিল্টার আছে। তাই? হ্যাঁ হ্যাঁ, একদিন সব দেখতে আছে। যাব, বুঝছো, একদিন দেখতে যাব ঠিক ওটা। আছে। হ্যাঁ, দেখতে যাব, ঠিক আছে। কারণ কি বলতো, দেখতে আমার তো যাবো, এগুলো দেখতে যাওয়ার একটাই কারণ, ব্যাচে যখন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়াবো, ওই ডায়াগ্রাম গুলো দিয়ে দিয়ে পড়াবো। বইয়ের ছবির থেকে তো অনেক বেশি হ্যাঁ অ্যাট্রাকটিভ, বোঝাও যায় অনেক বেশি, এটাও বাস্তব কথা। হ্যাঁ হ্যাঁ, ওখানে আছে, ওখানে পার্থ আছে না, যেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এস্টিমেটের পার্থ তো আসলে। ওখানে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। পার্থ আছে ওখানে। আর আমাদের তোমাদের সাথে পড়তো আমার একটি ছাত্রী অনুত্তমা, ওই অনুত্তমা বিশ্বাস, অনুত্তমারও ও ওখানে ও পড়তো। দেখা হলো, হ্যাঁ দুজনের সাথেই দেখা হলো, পার্থ অনুত্তমা দুজনের সাথেই দেখা হলো, গিয়েছিলাম। হ্যাঁ। দেখো, তোমার ইনিশিয়াল এটা হচ্ছে তোমার, যখন টি কত, টি যখন জিরো, টি যখন জিরো,
এখানে টি কত, টি গ্রেটার দেন 0, টি গ্রেটার দেন 0, লেস দেন ইনফাইনাইট। আর এখানে কি, এখানে টি তোমার গ্রেটার দেন ইকুয়ালস টু ইনফাইনাইট। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে তোমার টোটাল, এটা টোটাল, ঠিক আছে, স্ট্রেস, এটা টোটাল স্ট্রেস, এটা হচ্ছে পোর ওয়াটার। ঠিক আছে, আর এটাকে এফেক্টিভ, এই ফরম্যাটেই লিখলাম। তাহলে এটা কি, এটা হচ্ছে টোটাল, এটা পোর ওয়াটার, এটা পোর ওয়াটার, আর এটা এফেক্টিভ। ঠিক আছে, এফেক্টিভ। ওই 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর তিনটে ডায়াগ্রামকে এখানে অ্যানালাইসিস করব। টোটাল, পোর ওয়াটার, যে দেখে আসেনি সে তো ভাবছে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর বলতে আপনি কি বোঝাচ্ছেন, কিছুই তো বুঝতে পারছি না। মূল ক্লাসটা দেখতে হবে। 5 নম্বর মানে ওই একটু আগে যে স্প্রিং অ্যানালজি পড়লাম, প্রথম দুটো মানে কি, প্রথম 1 নম্বর 2 নম্বর কোনটা, স্প্রিং রয়েছে, স্প্রিং এর মধ্যে লোড 20 কিলো নিউটন, 2 নম্বরে অ্যাডিশনাল 5 নিয়ে গেলাম, এই গেল 1 নম্বর 2 নম্বর। 3 নম্বর কি, এই স্প্রিংটাকে বিকারের মধ্যে রাখলাম। ঠিক আছে, বিকারের মধ্যে রাখলাম, 15 কিলো নিউটন জল দিয়ে লোড দিয়েছি, কিন্তু জল দিইনি, এটা 3 নাম্বার ডায়াগ্রাম। 4 নাম্বার ডায়াগ্রাম কি, 15 কিলো নিউটন, এবার না, হ্যাঁ 4 নাম্বার ডায়াগ্রামটা হচ্ছে তোমার 15 কিলো নিউটন লোড দিয়েছি আর জল দিয়েছি। ঠিক আছে, জল বাইরের দিকে বেরোচ্ছে না। 5 নম্বর ডায়াগ্রাম কি, 15 কিলো নিউটন লোডের সাথে অ্যাডিশনাল 5 কিলো নিউটন লোডও দিয়েছি, ঠিক আছে, কিন্তু ভালভটা বন্ধ করে দিয়েছি। হলো, তাহলে টোটাল যেই স্ট্রেস, সেই টোটাল স্ট্রেসটা কে ক্যারি করবে? টোটাল স্ট্রেস মানে কি, আমি জানি টোটাল স্ট্রেস, আমি এফেক্টিভ স্ট্রেস দিয়ে বলি, আমি কি জানি, আমি এফেক্টিভ স্ট্রেস ইকুয়ালস টু টোটাল, টোটাল মাইনাস পোর ওয়াটার। ঠিক আছে, তাহলে যদি জল বাইরের দিকে বেরোচ্ছে না কারণ ভালভটা বন্ধ, ঠিক আছে, ভালভটা বন্ধ, তাহলে টোটাল যেই অ্যাডিশনাল স্ট্রেসটা এলো, ঠিক আছে, সেই অ্যাডিশনাল স্ট্রেসটা কে ক্যারি করবে? তোমার পোর ওয়াটার প্রেশার। পোর ওয়াটার প্রেশার ক্যারি করবে। পোর ওয়াটারকেই টোটালটা নিতে হবে, পোর ওয়াটারকে টোটালটা নিতে হবে। ঠিক আছে, পোর ওয়াটারকে অ্যাডিশনালটা নিতে হবে। তাহলে তোমার এফেক্টিভের ভ্যালু কি হবে? এফেক্টিভের ভ্যালু হবে টোটাল মাইনাস পোর ওয়াটার। ঠিক আছে, তাহলে এর ডায়াগ্রামগুলো কি কিরকম হবে? ডায়াগ্রামগুলো হচ্ছে টোটাল স্ট্রেস, ঠিক আছে, টোটাল স্ট্রেস ইকুয়ালস টু এফেক্টিভ স্ট্রেস মাইনাস পোর ওয়াটার প্রেশার। কোথাও ভুল এঁকেছি যেন ডায়াগ্রামটা, কি ভুল এঁকেছি বলো তো? কিছু তো একটা ভুল এঁকেছি। টোটাল স্ট্রেস, তো না ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। টোটাল অ্যাডিশনাল স্ট্রেস যেটা 5 কিলো নিউটনের জন্য এলো, ঠিক আছে, সেটা অ্যাডিশনাল 5 কিলো নিউটনের জন্য এলো, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, টোটাল, টোটালটা ঠিক, ঠিক আছে, টোটালটা কে নিল? টোটালটা নিল হচ্ছে জল, তাহলে টোটালটা নিল জল, তাহলে এই জলেরও হয়ে যাবে এই একই, একই এইটা। ঠিক আছে, এটা টোটালটা নিল হচ্ছে তোমার সেকেন্ডটাতে ওয়াটার। এফেক্টিভ ঠিক ছিল। আছে, সেকেন্ডটাতে কি ছিল? সেকেন্ডটাতে না, থার্ডটাই এফেক্টিভ হয়, ইয়ে, ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে, বুঝতে তাহলে পেরেছি। তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে জিরো, এটা হবে জিরো। টোটাল এলো, টোটাল, ঠিক আছে, টোটাল অ্যাডিশনাল, টোটাল বলতে অ্যাডিশনাল, ঠিক আছে, টোটাল এলো 5 কিলো নিউটন। ঠিক আছে, টোটাল 5 কিলো নিউটন, এই 5 কিলো নিউটন কে নিল? এই 5 কিলো নিউটন জল নিয়ে নিল। তাহলে এফেক্টিভ তোমার কত হয়ে গেল? এফেক্টিভ জিরো হয়ে গেল, তাই না? ঠিক আছে, অনেক শর্টে বলছি, ঠিক আছে, মূল ক্লাসটা দেখতে হবে। সোজা সাপটা কথা হচ্ছে এটা। এবার দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কি, টাইম 0 থেকে বেশি কিন্তু ইনফাইনাইট থেকে কম, তার মানে টোটাল যেই অ্যাডিশনাল লোডটা এলো, সেই টোটাল অ্যাডিশনাল লোডটা তোমার ভালভ, মানে 6 নম্বর ডায়াগ্রাম, ভালভ পার্শিয়ালি ওপেন করে দিয়েছি, মানে টপ আর বটমের জল বেরিয়ে গেছে, তাহলে এটা হবে তার ডায়াগ্রামটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার তোমার অ্যাডিশনাল পোর ওয়াটার প্রেশার বা পোর ওয়াটার প্রেশারের ডায়াগ্রাম, কারণ টপ লেভেল এবং বটম লেভেলের ওয়াটারটা বেরিয়ে গেছে। তাহলে এফেক্টিভের ডায়াগ্রামটা কি হবে? এই ফিগার থেকে এই ফিগারটাকে বাদ দাও, তাহলে এফেক্টিভের ডায়াগ্রাম হবে এরকম, আরো ভালো করে আঁকি এরকম। তাহলে এফেক্টিভের ডায়াগ্রামগুলো ব্যাকাটারা হচ্ছে সব। তাহলে এফেক্টিভের ডায়াগ্রাম কি হবে? এফেক্টিভের ডায়াগ্রাম হবে এটা, এটা হচ্ছে এফেক্টিভের ডায়াগ্রাম।
এবার কি, এবার একটা সার্টেন টাইম পর যখন আমার টোটাল জলটা বেরিয়ে গেল, আর জল নেই, এই টোটাল যেই স্ট্রেস, সেই স্ট্রেসটা কি হবে, এই এফেক্টিভ স্ট্রেসের সমান হবে। টোটালটা এই এফেক্টিভ স্ট্রেসের সমান হবে। এইটা তোমার মূল তো ডায়াগ্রাম। তাহলে তুমি এখান থেকে বুঝে গেলে যে এফেক্টিভ স্ট্রেস ইকুয়ালস টু টোটাল স্ট্রেস মাইনাস পোর ওয়াটার স্ট্রেস। ঠিক আছে, এটা কি স্প্রিং অ্যানালজিটা খুব ভালো করে জানতে লাগবে। সেই যেই 7টা ডায়াগ্রাম বারবার বলছি, সেই 7টা ডায়াগ্রাম বুঝতে লাগবে, তারপর এটাকে কানেক্ট করতে লাগবে। ঠিক আছে, এই গেল তোমার একটা গ্রাফ, মানে স্প্রিং অ্যানালজির গ্রাফ গেল, এটা গেল দুটো গ্রাফ। এখানে তোমার এফেক্টিভ স্ট্রেসের কনসেপ্টটা হয়ে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে তোমার ওই সেটেলমেন্টের দিয়ে, যেটাতে আমরা ক্লের সেটেলমেন্ট বেশি জানতে পারি। আচ্ছা, এইটাকে আরেকভাবে অডোমিটার টেস্টের সাহায্যে তোমরা কিভাবে বুঝতে পারবে, দেখো এটা তুমি একটা তোমার সয়েল স্যাম্পেল নিলে, সয়েল স্যাম্পেল নিলে, উপরে রাখলে তোমার পোরাস প্লেট, উপরে রাখলে পোরাস প্লেট, তুমি নিচের লেভেলেও রাখলে হচ্ছে পোরাস প্লেট, নিচের লেভেলে রাখলে পোরাস প্লেট। এটা তুমি কত রাখলে, এটা তোমার টোটাল হাইট কত, টোটাল হাইট হচ্ছে তোমার, খুব রাফ দেখানো হচ্ছে ডায়াগ্রামগুলো, টোটাল হাইট কত, টোটাল হাইট হচ্ছে এইচ। ঠিক আছে, আমি দুদিকেই তোমার পোরাস প্লেট লিখেছি, সেই জন্য ড্রেনেজ পাথ হচ্ছে ডি0, ডি0, আর এদিকে হচ্ছে তোমার ড্রেনেজ পাথ ডি0। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে তোমাদের বলিনি, এই জায়গাতে এই জায়গাটা বলেছিলাম ড্রেনেজ পাথ দিয়ে। এই ডি0 কি, যদি দুদিকে যদি তোমার পোরাস প্লেট লাগানো থাকে, তাহলে তোমার ড্রেনেজ পাথ কি হয়ে যায়, ড্রেনেজ পাথ হচ্ছে h/2 হয়ে যায়। ঠিক আছে, বা h0/2 হয়ে যায়। আর যদি সিঙ্গেল সাইডে যদি পোরাস প্লেট লাগানো থাকে, তাহলে ড্রেনেজ পাথ হচ্ছে h0 হয়ে যায়। ঠিক আছে, h0 হয়ে যায়। এবার এখানে তুমি কতগুলো ইয়ে লাগালে, এখানে তুমি কতগুলো তোমার ম্যানোমেট্রিক টিউব লাগালে। ঠিক আছে, এগুলো তুমি, আমি যেই ওসিএফ এর ক্লাসটা তোমাদের একদিনই করিয়েছি, করলাম, সেখানে কিন্তু ম্যানোমেট্রিক টিউবগুলো অ্যাকচুয়ালি কিরকম হয় খুব বিস্তারিত দেখিয়েছিলাম। ঠিক আছে, দেখো আমি যে আইআইটি থেকে এমটেক করলাম এই বয়সে, ঠিক আছে, চাকরি করতে করতে, এতদিন চাকরি করার পর আমার নিজের তো আর সার্ভিসে কোনো লাভ হলো না, কিন্তু একটা কি লাভ হলো, যে কনসেপ্ট কিছু ভালো শিখতে পারলাম, অনেক টেস্টগুলো হাতে নাতে করতে পারলাম। ঠিক আছে, স্ট্রাকচার সে তোমাদের পড়ানোর আমার স্কোপ নেই, ওটা সিলেবাসে নেই। ঠিক আছে, বা হাইড্রোলিক স্ট্রাকচার ব্যাপারটা বুঝতে পারলাম। হুম, তাহলে ইনিশিয়াল স্টেজে তোমার কি হচ্ছিল, ইনিশিয়াল স্টেজে তুমি ওপর থেকে স্ট্রেস অ্যাপ্লাই করছো, ওপর থেকে স্ট্রেস অ্যাপ্লাই করছো। ঠিক আছে, এবার দেখো আরেকটা জায়গা ক্লিয়ার হবে, ওপর থেকে স্ট্রেস অ্যাপ্লাই করছো, তাহলে পোর ওয়াটার প্রেশারটা কিরকম হবে, পোর ওয়াটার প্রেশার এরকম হবে না, এই অ্যাডিশনাল পোর ওয়াটার প্রেশার এরকম স্ট্রেট লাইনে হবে না, স্ট্রেট লাইনে তাই ছিল, স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ, এটা বোঝো একটু, স্ট্রেট লাইন নাই জায়গাটা, মানে বা তুমি যদি হ্যাঁ স্ট্রেট স্যার। লাইন না বুঝতে চাও, বলো স্যার আমি হ্যাঁ স্ট্রেট স্যার। লাইন ফেস লাইন বুঝি না, স্কয়ার ফালতু কথা কেন বলছেন, এটা স্কয়ার বা রেক্ট্যাঙ্গেল কিছু একটা। ঠিক আছে, এরকম আমি এটাকে স্কয়ার ধরলে, রেক্ট্যাঙ্গেল ধরছি, স্কয়ার তো নাও হতে পারে, রেক্ট্যাঙ্গেল, তার মানে জলের প্রেশার ইনিশিয়াল স্টেজে আপনার রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, এবার আপনি এখানে এই ডেল সিগমা আপনি এফেক্টিভ স্ট্রেস দিলেন, আমার যখন টি জিরো টাইম যখন জিরো, তখন কি, তখন তো কোনো জল বেরোয়নি আমার, তাহলে এই এটা হচ্ছে তোমার ডেপথের, আমি কোনো একটা জায়গা থেকে তো ধরতে হবে, আমি ধরো এই লেয়ার থেকে ধরছি, এখানে একটা ডেপথ, এখানে ডেপথ হচ্ছে z1, এর ডেপথ হচ্ছে z2, এর ডেপথ z2, আর এটার ডেপথ হচ্ছে z3। ঠিক আছে, z3, আর এটার হচ্ছে তোমার এদিকে যা রয়েছে ওদিকে তার সিমেট্রিক। তাহলে z1 এ যেই ম্যানোমেট্রিক টিউবটা রয়েছে তার জলের হাইট এখানে, কারণ জল বেরোয়নি, তারপর তোমার z2 তে যেটা রয়েছে সেখানে জলের হাইট কত, এটা তার জলের হাইট, z3 তে কত, এটা তার জলের হাইট। ঠিক আছে, এবারে সমানুপাতিক, তার মানে এখানেও যা হবে এখানেও তাই হবে। তাহলে ইনিশিয়াল যখন টি0, তখন জলের যে প্রেসারের লাইন, জলের প্রেসারের লাইনটাকে আমি এরকম বলতে পারি,
জলের প্রেশারের লাইনটা এরকম রেক্ট্যাঙ্গেল টাইপের আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, যখন টাইম, দ্বিতীয় কন্ডিশনটা কি বললাম, টাইম যখন গ্রেটার দেন জিরো আর লেস দেন ইনফাইনাইট, তার মানে এখানে জলের প্রেশার শূন্য, এখানে জলের প্রেশার শূন্য, কিন্তু মাঝখানে তো জলের প্রেশার রয়েছে, এখানে হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এবার এই ডায়াগ্রামের সাহায্যে এখানে বোঝাই। তার মানে কি, তার মানে কি, এই টপ লেয়ারের জলটা পোরাস প্লেট দিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে, এই বটম লেয়ারের জলটা পোরাস প্লেট থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে। তার মানে যদি তুমি দেখতে চাও, এই টপে যেই তোমার ম্যানোমেট্রিক টিউবটা রয়েছে, এখানে এটা জলের লাইন, এখানে এটা জলের প্রেশারের লাইন, এবং বটমে যেটা রয়েছে সেখানটা কোনটা, এই শেষেরটা, তার এটা লাইন। ঠিক আছে, মাঝখানের জল এখন পর্যন্ত বেরোয়নি, মাঝখানের জল ধরো কিছুটা কমে এসেছে, একদম টপে তো থাকবে না, কমে এসেছে, এবং তার মাঝে যে দুটো ম্যানোমেট্রিক টিউব আছে টপ আর বটমের মাঝখানে, এগুলোকে যুক্ত করো যদি, এরকম একটা আসছে না, এরকম একটা প্যারাবোলিক আসছে না, এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা আর এই ডায়াগ্রামটার মধ্যে মিল আছে, আছে কি? হ্যাঁ স্যার। আর হ্যাঁ স্যার। শেষে একদম কি হবে, শেষে সম্পূর্ণ জল বেরিয়ে যাবে, তাহলে শেষের ডায়াগ্রামটা কিরকম হবে, শেষের ডায়াগ্রামটা এরকম হবে, এই এটা তোমার 1 1, এটা 1 1 পজিশন, এটা তোমার হচ্ছে 2 2 পজিশন, এটা তোমার হচ্ছে 3 3 পজিশন, 3 3 পজিশন। ঠিক আছে, তাহলে 1 1 2 2 3 3, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, জলের প্রেসারটা টাইমের সাথেও চেঞ্জ হচ্ছে, আবার এই ডেপথের সাথেও চেঞ্জ হচ্ছে। এটা থেকেই আমি এই ইকুয়েশনটা টানলাম, কিন্তু এই গ্রাফ থেকেই কিন্তু এই ইকুয়েশনটা, এই ডেল ইউ বাই ডেল টি প্রপোর্শনাল টু ডেল ইউ স্কয়ার ডিভাইড বাই ডেল জেড স্কয়ার, ওখান থেকে এই ইকুয়েশনটা আসে, আকাশ থেকে কিছু আসে না। ঠিক আছে, ওখান থেকে এই ইকুয়েশনটা আসে, ব্যাস, আর তো কিছু নেই এই চ্যাপ্টারে। আর চিন্তা করি, এটা 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 গেল না, আর কিছু নেই এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টারে আর কিছু নেই। বলো আর কি আছে এই চ্যাপ্টারে? স্যার ওই ইমিডিয়েট সেটেলমেন্টের একটা আছে। হ্যাঁ ঠিক আছে, ওটা ওখান থেকে হ্যাঁ ওইটা ওইটা ছেড়ে আর দাও, তো ওই সিসির দুটো ফর্মুলা, ওই একটা ওটা রিমোল্ডেড সেটেলমেন্ট, স্যাম্পেল আর একটা ও হ্যাঁ হ্যাঁ সেটেলমেন্টে। হ্যাঁ, ওটা বলে দিই, ওটা বলে দিই, ওটা বলে দিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনে করিয়েছো, এটা বলে দিই। আচ্ছা, এই দেখো সিসির, বাহ ভালো মনে করিয়েছো তো। এখানে সিসির যেটা, সিসির একটা ফর্মুলা, ও কি বললো, ডেইলি ডিভাইড বাই লগ 10, ঠিক আছে, ডেল সিগমা 2 বাই ডেল সিগমা 1, এটা আমি দেখলাম। এবার যদি তোমার লিকুইড লিমিট যদি বলে দেওয়া থাকে, তাহলেও সিসির দুটো ফর্মুলা হয়, একটা যদি আনডিস্টার্ব সয়েল হয়, তাহলে সেই ফর্মুলাটা হয় 0.009, ঠিক আছে, WL-10। আর যদি তোমার ইয়ে বলে দেওয়া থাকে, তোমার ডিস্টার্বড সয়েল, তাহলে হয়, আমি ডিস্টার্ব বলছি না, 0.007, এটা হচ্ছে WL-10। এই দুটো ফর্মুলার সাহায্যে তুমি সিসি বের করে নিতে পারো। ঠিক আছে, এই দুটো ফর্মুলার সাহায্যে সিসি বের করে নিতে পারো, আর এখানে কিছু নেই, দ্যাটস অল। হ্যাঁ, এই কয়েকটা জায়গা তোমাদের কোশ্চেন গুলো মার্কিং করে দিই। ঠিক আছে, কোশ্চেন গুলো মার্কিং করে দিই, এখান থেকে দেখো, এখান থেকে এই পার্টিকুলার ফর্মুলার সাহায্যে গুপ্তার বইয়ে 90 নম্বর ফর্মুলাও যদি মনে রাখো, তাহলে আর গুপ্তার বইও সলভ করতে হবে না। ঠিক আছে, ফর্মুলাগুলো এত ইন ডিটেল আমি বলেছি। 90 নম্বর, 290 নম্বর, 368, এটা গেল। ঠিক আছে, এই প্রথম ফর্মুলা থেকে। দ্বিতীয় ফর্মুলা থেকে এই 90 নম্বর ফর্মুলা দুটো থেকেই বের করা যায়, 90, 91, 92, 288 আর 221। আর তৃতীয় ফর্মুলা থেকে কোনটা আসে, তৃতীয় ফর্মুলা থেকে হচ্ছে 192, তৃতীয় ফর্মুলা হচ্ছে এমবির কেসটা 192। এটা 2016 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাতেও এই এমবি থেকে একটা কোশ্চেন এসেছিল, কিছুই না, যা আছে তাই। ঠিক আছে, আচ্ছা আজকে তো আর পড়াতে পারবো না, কারণ আমি কম্প্যাকশনটাও একটু ডিটেলসে তোমাদের এভাবে পড়াবো, 11:30 তো বাজেই। আমি একটা এক্সট্রা ডেট দেবো, আমি নেক্সট উইক অবধি টানবো না, নেক্সট উইকের পড়া নেক্সট উইকে থাকবে। ঠিক আছে, আমি এই উইকে কবে ডেট দেওয়া যায় বলো তো কম্প্যাকশনটা পড়ানোর জন্য? কাল বাদে পরশু ডেট দিয়ে দিই, কাল বাদে পরশু তোমার কম্প্যাকশন, এফেক্টিভ স্ট্রেস, আর ওই যেটুকুন বাকি আছে সেটুকুন করিয়ে দেবো। ঠিক আছে, পরশু না, বুধবার দিন, না বুধবার দিন ডেট দিলে হবে না, ওসিএফ এর ক্লাসটা আছে। ঠিক আছে,
ঠিক আছে, বুধবারই ডেট দিই, সোম মঙ্গল দুদিন বাদ দাও, এটাকে একটু রেডি করো। আজকে যে ক্লাসটা করালাম, কারণ আবার পরশুদিন কাল পরশু দুদিন সাইড আছে, ওসিএফ এর ক্লাসটা দিয়ে দেবো, শনি রবির আগেই ওসিএফ এর ক্লাসটা একদিন করাতে হবে, ঠিক আছে? তো বুধবার করো, বুধবার তাহলে তোমরা কি কি পড়ে আসবে? পড়া তো আছেই, কিছুই পড়ে না, শুধু আমি এটাকে একেবারে রিক্যাপ করে দেবো। কম্প্যাকশন আর অনেকটাই করানো আছে, ওই ইয়েটা বলতে আমার একটু সময় লাগবে, ওই সিপেজ অ্যানালাইসিসটা বলতে একটু সময় লাগবে। কম্প্যাকশনটা তো আমি মিনিট 15-20 মধ্যে বলে দেবো, ঠিক আছে? সিপেজ অ্যানালাইসিসটা একটু সময় লাগবে, মানে অনেক কিছুই বলার আছে, ঠিক আছে? বুধবার করাবো, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে আমি ধীরে ধীরে তোমাদের রিভিশনটা আরো আচ্ছা, বুধবার আমি তোমাদের, ঠিক আছে, বুধবার করাই তো, তারপরে শনিবার না হয় দুটো স্লটে পড়াবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, হ্যাঁ, বোঝা গেল সম্পূর্ণ চ্যাপ্টারটা এক হলো, কতটুকু পড়তে হবে স্পেসিফিক্যালি? হ্যাঁ স্যার। হুম, দেখে এসেছিলে সম্পূর্ণটা? হ্যাঁ স্যার, এটা দেখা ছিল। দেখাচ্ছিল, নোটস গুলো দেখে না, রিভিশন করলেই তো হয়ে যাবে, আর কি এমন হাতে করা আছে, ঠিক আছে? চলো, ওকে।